বাকি রেজিস্ট্রেশন লগইন এর পার্টটা ম্যাম এই ফাইল ফোল্ডার যেটা আপলোড হয়েছিল বেস 64 থেকে ওই ফরম্যাটটা একবার একটু বুঝিয়ে দিবেন ফাইল রিডারে কনভার্ট হচ্ছে মানে অনেকগুলো ফাইল নতুন করে তোমাকে ইয়ে করতে হবে তো আমার ইনস্টল করতে হবে তোমাকে পারমিশন ইনস্টল করতে হবে আমার তো ফর্মুলা করা নেই পুরো ফাইলটা আরে ইনস্টল করো না কতক্ষণ লাগবে তুমি ইনস্টল করলে সব হয়ে যাবে এক্সিয়াস সব ইনস্টল করো কাজ হয়ে যাবে আগে টার্মিনাল ওপেন করো এটাকে বন্ধ করতে হবে না ক্লাসে ক্লিক করলে npm ইনস্টল একবারে লেখো এক্সিয়াস স্পেস দাও রিঅ্যাক্ট রাউটার ডোমটা একবারে লেখো সেটা ফাইল আছে তারপরে হচ্ছে ফর্মি বোধহয় বুটস্ট্র্যাপ ছিল তো স্পেস দিয়ে বুটস্ট্র্যাপ স্পেস দিয়ে রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ তারপর এক্সিয়াস এক্সিয়াস দিয়েছো আচ্ছা এটা দিয়ে দাও এবারে দেখো ওখানে কিসের ওয়ারিং হচ্ছে ব্রাউজারে যাও সুইটার একটু প্যাকেজ ইনস্টল করে দাও ওডিয়া আইকনস ইনস্টল করেছি npm ইনস্টল সুইটার একটু alert 2 স্পেস তার সাথে ছিল দেখলাম রিঅ্যাক্ট হাইফেন আইকনস আইকনস এস আছে এন্টার ব্রাউজার দেখো তাতে কি গেল না আরো রয়েছে আরেকটা কিছু রয়েছে কোন একটা মডিউল রেসিপি ক্ষেত্রে ওপেন স্টপ করতে পারছে না বডি ফিল একটা ভালো করে নোট মডিউলটা আপডেট নেই ওখানেই দাও তো npm আপডেট আর এদিকে একটা টার্মিনেট করে রাখো কারণ প্রজেক্টটা যেখানে চলছে প্রজেক্টটা মানে আরেকটা ফাইল যেটা আছে সেটা এই যে এটা টার্মিনেট করে রাখবো এখন টার্মিনেট করলে আমি তারপর থেকে বলেছি এবার ওই পাশেরটাই বা এদিকে যেখানেই হোক npm আপডেট লগইন করি npm আপডেট অনেক সময় হয় নতুন প্যাকেজটা না নেয় না ওভাবে আপডেট করে তারপর প্যাকেজ ভার্সনের উপর ডিপেন্ড করে তখন নিয়ে নেয় হ্যাঁ এই ফাইলগুলো আজকে ইয়ে করে দিতে হবে দ্যাট ওয়ান ইজ প্রোটেক্টেড রাউট আমি এখনো দেখাইনি আজকে দেখাবো এটা করছি ওটার আলাদা নাম আছে ছেলে আগে আগে দেখে আসে ভালো তো ছেলে যদি আগে আগে চাকরিটা পায় আমি খুশি হয়ে যাবো আমার তো আলটিমেট দিনের শেষে ওটাই লাগবে ওই চালাও দেখি npm স্টার্ট যেগুলো একদিক দিয়ে চালাও তাহলেই হবে ও তোমাকে কি দিয়েছে সোর্স ফোল্ডারটা দিয়েছে সোর্স আর পাবলিক আমি আমার পাবলিক স্টোরটা বাদ দিয়ে ওটা ঢুকিয়ে দিই কারণ ওটা মানে তো কোন সাইটে ইমেজ লাগবে অলরেডি তোমার ইয়ার কালার পেয়ে যাবে মিঠা কোনো দেখা কোনো কিছু চালানোর দরকার নেই ম্যাম তাহলে আমি নিয়ে নিতে ক্লাসটা নিশ্চয়ই সব কিছু তোমাকে তার গাইড রাখছে আমি চলে যাচ্ছি আমার কোনো ওটা আমি অসুবিধা নিয়ে নেই নিতে তাহলে কাছে এমনিও পাঠানো যায় কোনটা নিয়ে কোনো লাভ নেই তুমি টাইম যেটা পাবে তুমি নিজে বানালে লাভ আসে তুমি দেখো কিন্তু বানাও মনিশ তোমার কোডটা এরর খাচ্ছে প্রচুর কেন তাই না আমার না এবার একটু বন্ধ হয়েছে সার্ভারটা কি রান করতে এবার পাঁচটা সার্ভারটা পেজের প্রবলেম হচ্ছে আচ্ছা দেখি এবার ওর ক্ষেত্রে এডিট করো হয়েছে সার্ভারটাকে চালাও সার্ভার কত পোর্টে চলছে 1000 1000 চালাও কোথাও একটা ফাইল ফোল্ডার বানিয়ে জেসন ইনস্টল করা হয় জেসন ফোল্ডার ফাইল দেখে তো চালাও তো রেপিটেড স্টেজে আসলে অটোমেটিক হয় এর কি ইনস্টল করে
আমার শুধু দরকার লোকেশনটা কি আছে? ওর কোড আছে, ওই তো লোকেশন, তুমি ফাইল ফোল্ডার দেখো, তুমি ফোল্ডার পাঠিয়েছো কোথায় রেখেছো? পাবলিকে? তাহলে পাবলিক দিয়ে দেখো, পাবলিক আছে স্ল্যাশ ডেটাবেস, ওই ডেটাবেস প্রজেক্ট দেন পাবলিক, সিডি পাবলিক করে তারপর পাবলিক স্ল্যাশ দিয়ে চলবে কি বলছিস? ডেটাবেস স্ল্যাশ দেখো ফাইল নেমটা কি রেখেছে ডেটাবেসের ভিতর এটা হচ্ছে এটা npm করে npx হবে তো। প্যাকেজটা পাচ্ছে তো বা ওর যে সেটআপ ফাইল স্পেস আমি সেই জায়গাতে করে দিয়েছি। সাধারণত ইনস্টলেশনটা এভাবেই দেওয়া হয়। চললো না, আরেকবার চালাও, আপেল কি দাও চালাও, তাও রান হচ্ছে না। ওটা অলরেডি ওইখানে অন্য পোর্ট বিজি আছে। দেখো তো npx, তুমি যদি আরেকটা প্রজেক্ট চলছিল, তুমি কি আরেকটা প্রজেক্ট ব্রাউজারে চালিয়েছো? মানে চালাইনি আমি, সেই প্রোডাক্টটা রান করিনি। তোমার তো একটা প্রজেক্ট রানিং আমাকে দেখাচ্ছে, সেটা কিসে চলছে? আচ্ছা চলো, এটা বন্ধ করতে হবে না, আমি ওখানেই বন্ধ করে দিচ্ছি। ওটা যাও, দেখো npx হাইফেন স্পেস কিল হাইফেন না হাইফেন এফ হবে না স্যার, npx স্পেস দিয়ে কিল হাইফেন হাইফেন স্পেস নেই, কিল কোড একসাথে ওয়ার্ডটা স্পেস 1000 Yes. yes ডিজিট আবার কি প্রেস করো, আবার চালাও, আর দুবার আরেকবার প্রেস করো, পাবলিকের মধ্যে রেখে দিয়েছি। ব্রাউজারে যাও। এবার দেখো তো ঠিকঠাক চলছে ওটা তো, এইটা ক্লিক করো, ব্যাকগ্রাউন্ডে এখানে দেখো তো ওকে দিচ্ছে তো, হ্যাঁ তার মানে তোমার কোডে কিছু একটা ভুল হচ্ছে। তুমি একটা কাজ করো, আগে ওর কোডটার সাথে একবার মিলিও, ঠিক আছে? তারপরে না হলে আমাকে মানতে দেয়, তোমার কোডটা আমাকে দেবে, ওকে? আচ্ছা, বাকি সবার ক্ষেত্রে জিজ্ঞাসা করছি, কৌশিকের তো ওখানটা বাকি রয়েছে, কৌশিক বললো, কিন্তু বাকিদের কি অবস্থা? বাকিদের রেজিস্ট্রেশন লগইন অবধি পুরো কমপ্লিট? আরে তুমি তখন থেকে ফোনে বিজি কেন? ওয়াশরুম যাচ্ছ ফোনের ভিতরে ঢুকে, এখনো ক্লাস চলছে তখনও ফোনের ভিতরে ঢুকে, তাহলে ফোনগুলো এবার থেকে সিএমএম এর ডেস্কে জমা রেখে আসতে হবে। আমি একটা ওয়েবসাইটের লিংকটা দেখছি, পরে দেখো না, কথা বলছি তো, জিজ্ঞাসা করছি। যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছি যে প্রথম কথা, ক্রাউড অপারেশনের উপরে একটা টপিক আমি দিয়েছিলাম, তার উপরে প্রজেক্টগুলো হয়েছে। আমি তোমাদের কাছ থেকে একটা কমপ্লিট প্রজেক্ট ক্রাউড অপারেশনের উপর চাইবো। কি মানে? তোমার যে কোনো একটা পার্টিকুলার টপিক হতে পারে, সেটা ই-কমার্স সাইট হতে পারে, সেটা ব্লগ রাইটিং হতে পারে, যেটাই করো না কেন আলটিমেটলি তো ব্লগ রাইটিং হলেও সেখানে তোমার এডিটিং বলো বা যে কোনো প্রপার প্রজেক্ট যদি করতে পারো খুব ভালো হয়। কারণ তাহলে পরবর্তীতে যখন আমরা রিডাক্স শিখে যাব, এই প্রজেক্টটাকে রিডাক্স দিয়ে জাস্ট একটুখানি কনভার্ট করালে আর ডিজাইনের ক্ষেত্রে ডিআর পুস্তকের জায়গায় এমইআই আনলে আমাদের ফাইনাল প্রজেক্টটা রেডি করতে সুবিধা হবে। আমি প্রজেক্ট মানডে দেখতে চাইছি এরকম নয়, আমি একটা উইক টোটাল টাইম দেব। আমি এর পরের উইকের একটা দিনেও প্রজেক্ট দেখবো না, প্রজেক্ট আলটিমেটলি গিয়ে দেখবো তার পরের সপ্তাহে। তুমি আলাদা করে আর ছোট প্রজেক্ট না করে ডিরেক্টলি মেইন প্রজেক্টটার উপরই কাজ করতে পারো। আজকে ফ্রাইডে, আজকে হচ্ছে 6 তারিখ, আমি প্রজেক্টটা তোমাদের কাছ থেকে দেখতে চাইবো হচ্ছে গিয়ে 16 তারিখে। 16 তারিখ সানডে না তো? না মানডে, ঠিকই আছে, 16 তারিখ, মানে 10টা দিন টাইম দিলাম। এই যে ক্রাউড অপারেশন যা যা শিখছো, বা আজকে ধরো একটু লেজি লোডিং দেখাবো, প্রাইভেট রাউটিং দেখাবো, সেই কনসেপ্টগুলোর উপর ইমপ্লিমেন্ট করে তোমাদের কাছ থেকে এবার একটা কমপ্লিট প্রজেক্ট চাইছি, যেখানে জেসন সার্ভার দিয়ে কাজ হবে, তোমার যে কোনো পছন্দ করা টপিকের উপরে কাজ হবে, সেটা যার যে টপিক পছন্দ। কারো ট্রাভেলের উপর পছন্দ, ট্রাভেলের উপর বানাতে পারো, কারো ই কমার্স পছন্দ হলে সেই ই কমার্সের উপর বানাতে পারো, কেউ ব্লগ রাইটিং এর উপর বা ফুডের উপরে কিছু ফুড ডেলিভারি অ্যাপস এই ধরনের বানাতে চাও,
সম্পূর্ণ কাজটাই কিন্তু তোমরা যা যা শিখেছো এগুলো দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। কারণ টোটাল ক্রাউড অপারেশনের জায়গাটাই মেন জায়গা, সেখানে মিডিয়া ফাইল আপলোড অবধি আমাদের হয়ে গেছে, সুতরাং কাজ না করার কিছু নেই। এবার প্রপার একটা ল্যান্ডিং পেজ থাকবে, পেজ নট ফাউন্ড প্রপারলি থাকবে, ডিজাইনও প্রপার হবে। এখনো অবধি সবারই মোটামুটি ওই একটা পেজ ডিজাইন আছে আর একটা পেজ নেই এরকম হয়ে যাচ্ছে। তো সেই জায়গা না, যেরকম আমাদের মানে হেলথ কনসিয়াস, তো তুমি সেরকম কিছু টপিকের ওপরও বানাতে পারো, কিন্তু সেখানে যেন সেই জায়গাগুলোতে আমার অ্যাটলিস্ট ফর্মের কাজ কিছু থাকে, আমার অ্যাটলিস্ট ভ্যালিডেশন পার্টগুলো প্রপারলি থাকে, রাউটিং যাতে প্রপারলি ইমপ্লিমেন্টেড থাকে, এই জায়গাটা যেন সবাই কনসার্ন থাকে। তো 10 দিন মানে অনেকটাই, সেখানটা থেকে ইউটিলাইজ যতটা পারো করো, ধীরে ধীরে তুমি তোমার মতো কাজ করো, যার যা যা প্রবলেম আছে আমি 16 তারিখের পর থেকে সেটা দেখব, ঠিক আছে? এবার 16 তারিখে যদি এরকমও হলো কারণ 90% হয়েছে, সেটাই দেখাও, কিন্তু এই কটা দিন তোমরা একদম পুরোদমে সেটাকে চেষ্টাটা করে যাবে। তবে হ্যাঁ, একেবারে শুরুর দিকেই কিছু এরার খাচ্ছ, তাহলে সেটা ক্লাসে দেখাতেই পারো। আশা করছি সেরকম সিচুয়েশন আসবে না, ততদিনে তোমার রিলেটেড পার্টটা আমার দেখা হয়ে যাবে। সবই থাকবে না, এডি হ্যাঁ সব থাকবে, প্রপার প্রজেক্ট হবে। তুমি ভাবো না, তুমি যদি ই কমার্স প্রজেক্ট করো, কোনো ই কমার্সের ক্ষেত্রে যা যা কাজ সেটা দেখো, তুমি ক্রাডের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ইমপ্লিমেন্টেশন করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। মানে লজিক্যাল পেজ থাকবে, রেসিপি পেজ থাকবে, যেরকম করছি রেজিস্ট্রেশন লগইন সব তো থাকতেই হবে ই কমার্স হলে। এবার টপিকস ওয়াইজ ডিপেন্ড করছে, যেমন ধরো তোমার ট্রাভেলের ক্ষেত্রে যদি হয়, তাহলে ট্রাভেলের ক্ষেত্রে শুরুতেই তো রেজিস্ট্রেশন লগইন ওভাবে আসছে না, হয়তো কেউ বুকিং করতে চাইছে তখন রেজিস্ট্রেশন লগইন থাকলেও থাকতে পারে। এবার ডিজাইন তুমি কোনো একটা ওয়েবসাইট দেখে তার উপর আইডিয়া নিয়েও বানাতে পারো, তাতেও আমার কোনো অসুবিধা নেই। মানে আমি খুব কমপ্লেক্স কাজও বলছি না, সিম্পল কাজ কিন্তু প্রফেশনাল কাজের মতো কাজ চাইছি। জেসন সার্ভার ইন মিডিলে থাকবে, মিডিলে মানে জেসন সার্ভার দিয়ে ওই কার্ড হ্যাঁ। অপারেশনটা করবে। কারণ এপিআই যদি কারোর কাছে থাকে তাহলে আলাদা কথা, আর এপিআই যদি না থাকে তাহলে আমার জেসন সার্ভারই ভরসা, তাহলে সেটার উপর ডিপেন্ড করে কাজ করব। কি বলছো? ডিজাইনের জন্য আমরা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারি, না বুটস্ট্র্যাপই ম্যান্ডেটরি? আইদার রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ অর কাস্টম এইচটিএমএল সিএসএস, অর তুমি যদি টেলভিন্ট জানো তাহলে টেলভিন্ট। শুধু বুটস্ট্র্যাপটা আমি নেব না, আর কেউ যদি নিজে থেকে এমইউআই দেখে রাখো, এমইউআই দিয়ে করতে চাও তাহলে সেটা করতে পারো, ওটাই আমার কোনো অসুবিধা নেই। বাট আমার কাজটা প্রফেশনাল কাজের মতো দেখতে হতে হবে, কালার থিম বগেরা সব একদম যেন আলাদা আলাদা থাকে। তবে হ্যাঁ, কে কি টপিক চুজ করছো সেটা একটু মানডে বলো, আমি চাইছি না রিপিটেশন আসুক টপিকের, সবার ক্ষেত্রে টপিক যেন আলাদা আলাদা হয়। ম্যাডাম আমরা তো শিখেছি যে আইডি ফার্স্ট নেম লাস্ট নেম শিখেছি, তো একটা যদি প্রজেক্ট এরকম করা যায় আইডি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে লাস্ট একটা থাকবে প্রোডাক্ট। ফার্স্ট ক্লাস তুমি সেটা প্রোডাক্ট, হ্যাঁ, মানে প্রথমে তার আইডি কার্ড সব দিল, তার নিজের নাম ঠিকানা দিল, মানে ই কমার্স ওয়েবসাইটে যেটা হয় আর কি, তার সব পরিচয়টা দিল, তারপরে তার প্রোডাক্টের জন্য আলাদা একটা পেজে চলে যাবে, সেখানে কি লগ ইন করলাম ওইগুলো দিয়ে, তারপরে তার প্রোডাক্ট এপিআইটাতে আর কি লাস্টে স্ল্যাশ দিয়ে তার প্রোডাক্ট লিখে দিলে সেটা আলাদা একটা লিংক তৈরি করতে পারবো। এটা কোনোদিন কোনো এপিআই পারে না করতে, প্রত্যেকের জন্য ডেটাবেস আলাদা থাকে। যদি রিলেশনাল ডেটাবেস হয় সেটাকে জয়েন করাতে হয় প্রপারলি, আর যদি ব্যাকএন্ড হয় তাহলে তারও মানে নোড.জেএস হয় তারও এগ্রিগেশন করতে হয়। উইদাউট দ্যাট দুটো ডেটাবেস একসাথে ম্যাচ করা যায় না, তোমাকে লজিক্যালি জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন তুমি যে কাজটা বলছো, ধরো আমি ফর এক্সাম্পল বলছি অ্যাড টু কার্ট, ঠিক আছে? অ্যাড টু কার্টের ক্ষেত্রে আমার কি হবে, আমি তো চাইবো যে কোন ইউজার কার্টে অ্যাড করছিস তাকে আইডেন্টিফাই করতে, তাহলে সেটার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো যেই মুহূর্তে লগইন সাকসেসফুল হয়ে যায়, তোমরা যেভাবে টোকেন সেভ করিয়েছিলে ওভাবে তুমি ইমেলটাকে সেভ করিয়ে রাখো। এবার যখন কেউ অ্যাড টু কার্টের ডেটাগুলোকে পাস করছে, তখন অ্যাড টু কার্টের ডেটাগুলো যাবে, তার সাথে করে ও ওই ইমেলটাকে স্টোরেজ থেকে কালেক্ট করে নেবে, ইমেলটাকেও সাবমিট করবে। আমি তো ইমেলটা পেয়ে গেলেই আমি বুঝতে যাবো যে ফোন ইউজার ওটাকে সাবমিট করছে। ইমেলটাই পার্টিকুলারলি এই কারণে বলছি, ইমেলটা ইউনিক আছে, আমি তো সেভাবেই কন্ডিশনটা দিয়েছি, এভাবে হয় কাজটা, রোম স্ল্যাশ দিয়ে জাস্ট জুড়ে নেওয়া যায় না। আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যখন আমি জেসন সার্ভার দিয়ে কাজ করছি, তো ওখানে না কোনো কিছু মানে সার্ভারে কিছু ভ্যালিডেশন লাগানো যাচ্ছে না। হ্যাঁ, সার্ভার ভ্যালিডেশন লজিক্যালি হয় এখানে।
হ্যাঁ, তো তাহলে কি আমি ফ্রন্ট মানে যখন ডেটাটা আসবে তখন আমি ফ্রন্ট এন্ডে লজিক লাগিয়ে সেগুলোকে ফিল্টার বা সর্ট যেগুলো করবে সেগুলো করব। জেসন সার্ভার একটা লোকালি কাজ করার মতো একটা মোটামুটি এপিআই, বাট সেটা ক্ষেত্রে লজিক ব্যাকএন্ডে কিছু নেই। তো তোমাকে অবভিয়াসলি লজিকটা লিখতে হবে, ওটাকে ফ্রন্টেই লিখতে হবে। ওরা আগের দিন যে ধরো কাজটা করেছিল রেজিস্ট্রেশন লগইন রিলেটেড, সেখানে আমি বলেছিলাম যে আমার ইউনিক হতে হবে ইমেল বা ইউজার নেম, সেটা তো ব্যাকএন্ড তো নেই, তাহলে ব্যাকএন্ডে কি করে লজিক হবে? তাই ওরা ফ্রন্ট এন্ডে লজিক লিখে পাঠিয়েছিল, সেভাবে কাজটার ইমপ্লিমেন্টেশন হবে। আগের দিনের কাজটা যেটা সমস্যা চিন্তা করছিলাম, রেজিস্ট্রেশন ফর্মটা তো আমি তৈরি করে একটা ডেটাবেস তৈরি করছি, এবার সেইখানে আমার একটা ইমেল দ্বিতীয়বার যাচ্ছে কিনা সেটা তো ফেচ করব, পেজ আমি করে কাজের শুরুতেই ফেচ করব, তারপরে আছে তারপরে কন্ডিশন চেক করব। তুমি একটা জামা কিনে এনেছো দোকান থেকে, জামাটা কিনে এনে সেই জামাটাই আগে কিনেছিলে কিনা কি করে বুঝবে? তোমার আলমারি খুলে ওই জামাগুলো যদি দেখতে পাও, ওই জামাটা তোমার আগে থেকে যদি থেকে থাকে, তাহলে তুমি বুঝবে জামাটা তোমার কাছে এক্সিস্ট করে। তাহলে আগে থাকা জিনিসগুলো তো তোমার কাছে আগে আসতে হবে, না হলে তো হবে না। এখানেও তো কনসেপ্টটা তাই, তোমার আগে থাকা জিনিসগুলোকে আগে নিয়ে নিতে হবে। এবার তুমি নতুন যেটা পাচ্ছ তার সাথে আগে থাকা জিনিসটাকে ম্যাচ করাচ্ছ। যদি ম্যাচ হয়ে গেল তাহলে আমি নেবো না, যদি ম্যাচ না হয় তাহলে আমি নেবো। বলছি এক একটা প্রজেক্টে তো অ্যাডমিন প্যানেল আর ইউজার প্যানেল দুটো আলাদা। Admin panel will be handled by the database part. That means the backend developer. তো তোমার ক্ষেত্রে তোমাদের এখানে লাগবে না, তোমাদের মেইনলি ইউজার পার্টটাই মেইন ফোকাস। অ্যাডমিন প্যানেলটা ব্যাকএন্ড ডেভেলপারদের কাজ থাকে। এবার হ্যাঁ, অনেক সময় এখন রিঅ্যাক্টে দুটো পার্টি তৈরি হয়তো হচ্ছে, তো তোমার কাজটার ক্ষেত্রে ধরো তুমি এডিটের কাজগুলোকে বললে ওটা অ্যাডমিন ছাড়া কেউ করতে পারবে না, তাহলে তুমি দুটো পার্টে বানাতেই পারো। আর কারো কিছু প্রশ্ন? যেহেতু প্রজেক্ট একটা তৈরি হবে, তারপরে ডাউট এরকম থাকতেই পারে, তো সেই রিলেটেড যার যা ডাউট আছে বলতে পারো। আর প্রজেক্ট ফার্স্টেই বলবো না যে বিশাল কন্ডিশন লাগিয়ে করো, যত পারো সিম্পল ভাবে আগে তৈরি করো, নর্মাল ক্রাড অপারেশন দিয়েই তৈরি করো। তাতে কি হবে, তোমার ওই জায়গার আইডিয়াটা কতটা ক্লিয়ার তুমি বুঝতে পারবে। এবার নেক্সট ধাপটায় ভাবলে, এবার ধরো ই কমার্স হলো, ইনিশিয়ালি আমার প্রোডাক্ট অ্যাড হয়ে যাচ্ছে, প্রোডাক্ট ডিসপ্লে হয়ে যাচ্ছে, এত অব্দি এসে গেছে, তাহলে এবারে নেক্সট ধাপ কি, আমার অ্যাড টু কার্ট ভাবতে হবে। অ্যাড টু কার্টের পোর্শন যেই গেল, ই কমার্সে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিভিউ পার্ট। তখন তুমি রিভিউটাকে নিয়ে ভাবলে। ইনফ্যাক্ট ব্লগ রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু এটা, ব্লগ রাইট হলো, এডিট হলো, এগুলো তোমার সব হয়ে গেল, ফার্স্ট ধাপ কমপ্লিট, তার মানে ওই জায়গাটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। এবার তাহলে লজিক্যাল জায়গাটাকে আমি বাড়াবো। আমার এখানে কোনো ইউজার কি রিভিউ অ্যাড করতে পারবে? হ্যাঁ, যদি পারে তাহলে রিভিউটা কিভাবে অ্যাড হবে? রিভিউ কেউ এডিট করতে পারবে? তাহলে সেটা কিভাবে এডিট করতে পারবে? আমি কি করে বুঝবো যে পার্টিকুলার এই পোস্টের এই কটা রিভিউ আছে? তাহলে সেই জায়গাগুলোতে কন্ডিশনস এসে যাবে। তারপর ধরো একজন ইউজার কোন কোন পোস্টে কটা রিভিউ দিয়েছে, সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিছু ফেচিং হতে পারে। তো এই কন্ডিশনগুলো পরে আসে, আগে বেসিক জায়গাটা দাঁড় করাও, তারপর ওটাকে নিয়ে মাথা ঘামাও। আবার যদি কেউ মনে করে যে আমি টোটাল জিনিসটা ওয়ে আউটটা ভেবে নিয়ে কাজ করব, সেটাও করতে পারো। এই দুটো দিন টাইম পুরো নেবে হচ্ছে প্ল্যানিংটাতে। আগে প্ল্যানিং দেন কাজ, করতে করতে ভাবা যায় না। প্রজেক্ট এমনই একটা জিনিস যার প্রপার প্ল্যানিং না থাকলে কাজ করতে বসে অসুবিধা হয়। আর প্ল্যানিংটা তৈরি হয় কি করে? ওয়েবসাইট ভিজিট করে। তুমি পার্টিকুলার তোমার যেটা টপিক পছন্দ, কারো খেলাধুলা পছন্দ, সে খেলাধুলার উপরে বানাও, কারো বই পড়তে খুব ভালো লাগে তার উপরে বানাও, কেউ কেউ ইনস্ট্রুমেন্ট কিছু প্লে করতে ভালোবাসো বা শুনতে ভালোবাসো তার উপরে বানাও, কিন্তু সেটার উপরে আগে ওয়েবসাইট ভিজিট করো। অ্যান্ড যদি একেবারেই এরকম হয় যে উইকিপিডিয়ার মতো, সেটা আমি না করব, মানে শুধুই পড়তে পারছি, এই জিনিসটা আমি চাইছি না। এটা ডিজাইনের পার্ট না, এখানে আমার ফাংশনালিটি গুলোকে অ্যাড করতে হবে। তাহলে প্রপার সেই জায়গা রেসপেক্ট করো। দ্যাট মিন ওই শুভ্রজ্যোতিদের আগে বলবো, তোমাদের ডিজাইনের সময় ডিজাইনটাকে আমি জোর দিয়েছিলাম, তার ফলে সেই জায়গাটাতে কিন্তু ফাংশনালিটি না থাকলেও হয়ে যাচ্ছিল, কিন্তু এবারের প্রজেক্টটাতে মেন কিন্তু ফাংশনালিটি। তাহলে সেইভাবে জিনিসটা যেন অ্যাড অন হয়। আর যদি
ডিজাইন তো থাকবেই, কিন্তু তার সাথে ওই পার্টটাও ভীষণ ইম্পর্টেন্স পার্ট। যেমন আমার মনে আছে তুমি কোন একটা পার্টিকুলার কিছুর উপরে বানিয়েছিলে, ক্যারাটে বা ওই ধর শাওলিন এরকম টাইপের, এবার সেটার উপরে সেই টপিকটার উপরে ব্লগ রাইটিং হতে পারে, এরকম ধরনের জিনিস যাবে যাতে সেটাই আমি বাকি অপারেশনস গুলোকে অ্যাড করতে পারি। আগের বার শুধু ডিজাইন ছিল পার্টিকুলার, এবার এখানে তোমার চাইলে কেউ চাইলে ওখানটাতে রিভিউ অ্যাড করতে পারে, এরকম ধরনের পার্ট যাবে। আর কেউ যদি ওরকম ধরো কোনো স্ট্রিমিং ওয়েবসাইট জাতীয় বানাতে চাও সেটা তো বানাতেই পারো। তবে হ্যাঁ, একটাই অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে গিটহাবে আপ করা হবে। গিটহাব তো তোমরা ফ্রি ভার্সন ইউজ করবে, বেশি ভিডিও বা বেশি বড় সাইজের যদি ছবি থাকে তাহলে সেটা আপ করতে গিটহাবে কিন্তু প্রবলেম হবে। গিটহাবে একটা সাইজ লিমিটেশন আছে। তো একটা কাজ করা যেতে পারে, এখন বানালে ওটাকে পরে হচ্ছে কম্প্রেসড করে নিয়ে তারপর সেখানে গিটহাবে আপ করলে, কারণ যেখানেই তুমি ওটাকে হোস্টিং করো না কেন, নেটলিফাই এ করো, render.com এ করো, অ্যাটলিস্ট গিটহাবে তো থাকবে। তো বেশি ভারী হয়ে গেলে সেটা করতে খুব অসুবিধা হবে না, সাইজ লিমিটেশন এসে যাবে। তো ভিডিওগুলো তাহলে কম্প্রেসড করে ছোট করিয়ে নিতে হবে, বা ধরো 3টে ভিডিওর ওপরেই টোটাল প্রজেক্টটাকে দাঁড় করাতে হবে। আর তুমি তো ধরে ধরে কেউ একটা সবকটা খুলে খুলে দেখবে না, তো এইভাবে জিনিসটাকে এইটাকে মাথায় রেখে করো। খুব বিশাল হাইফাই কোয়ালিটির ছবি কিন্তু গিটহাবে তুলতে অসুবিধা হবে। আর প্রজেক্ট একটু তাহলে আমরা গিটহাবে তুলবো এই প্রজেক্টটাকে। আমাদের সিলেবাস সিলেবাসটা কি হবে মানে? সিলেবাসটা আমি বলেছি এক মাস পরে শেয়ার করব। সেটা তো আমাকে একটু মনে করাতে হবে, দিয়ে দিচ্ছি। একটা কথা জিজ্ঞেস করবো, যখন আমি এইসব রিয়াক্ট নিয়ে কাজ করছি, তো ননস্ট্যাক নিয়ে কাজ করছি, তখন মাঝে মধ্যে আমার মনে হচ্ছে একবার সিটা নিয়ে বসি, তো সিটা নিয়ে বুঝতে গিয়ে তখন সমস্যা হয়। এবং সিটা একবারে অ্যাভয়েড করে ওটাকেও চর্চা করা। আমি বলবো যে সি না করে জাভাস্ক্রিপ্ট করো, কারণ সি এর যে জিনিসগুলো সেগুলোই তো জাভাস্ক্রিপ্টে আছে। তো হ্যাঁ, এবার ধরো সি এর ক্ষেত্রে যে স্ট্রাকচার, ইউনিয়ন, এগুলো ওভাবে তুমি জাভাস্ক্রিপ্টে পাবে না, একদমই নয়। তাহলে তুমি ফিল করতে পাওনি ল্যাঙ্গুয়েজটা। ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট দুটোরই সেম, দুটো বলে না, সবার সেম। মানে লজিক্যাল সেম, কিন্তু মানে আমার তো লজিক নেই কথা, আমার স্ট্রাকচার দিয়ে কি আসে যায়? ওখানে দেখুন হ্যাশ ইনক্লুড এসব তো আছে, ইনক্লুড প্রোগ্রাম করছে না, আমার স্ট্রাকচারে কিছু যায় আসে না, কনসেপ্ট একই। তোমাকে ওখানেও যেভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট ভাবতে হবে, এখানেও সেভাবেই ভাবতে হবে। আমি বলবো সি করলেও ওই কন্ডিশনাল স্টেটমেন্টে সি এর প্রবলেমগুলোকে জাভাস্ক্রিপ্ট দিয়ে এবার সলভ করো, দ্যাট ওয়ান উইল বি বেটার। কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপস এর কনসেপ্ট, ফাংশনের কনসেপ্ট, কোড দেখো সি এর না প্রচুর কোশ্চেন্স পাওয়া যায়, জাভাস্ক্রিপ্টের পাওয়া যায় না। তুমি সি এর পার তো সি এরটাকে জাভাস্ক্রিপ্টে করো। তারপর ধরো অ্যারের প্রবলেমগুলো, সাধারণত 2D অ্যারে জাতীয় যে কাজগুলো সেগুলো তুমি এখানে ছাড়া পাবে না, তো সেভাবে ইমপ্লিমেন্ট করতে পারো, এখানে জাভাস্ক্রিপ্টে করতে পারো। প্যাটার্ন প্রিন্টিং, কারণ এরকম নয় যে সি ধরে না, বাট সি এর প্রোগ্রামগুলো তুমি জাভাস্ক্রিপ্ট শিখে এসছো, তো তুমি যদি এখনো বলো যে সি তো অনেকদিন চর্চা নেই, আমি জাভাস্ক্রিপ্টে করে দিতে পারবো, দ্যাট ওয়ান উইল বি আ গুড পয়েন্ট। আর জাভাস্ক্রিপ্টগুলো তুমি করতেই পারবে, 2D অ্যারে থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তো ওই প্রোগ্রামগুলো নিয়ে বসে জেএস দিয়ে করে ফেলো। রিঅ্যাক্ট ইউজ করে ওটা এমন হয়ে গেছে জাভাস্ক্রিপ্টে বিয়ার কোন কোডটা লিখতে ইচ্ছেই করে না, একদম অল ডিটেইলস এ। ইন্টারভিউয়ার যখন ওই 70% কোশ্চেনটা জাভাস্ক্রিপ্ট থেকে করবে, তখন তাহলে আমার কিছু করার থাকবে না। মানে রিঅ্যাক্ট এত সুন্দরভাবে আমাদের দিয়ে দিয়েছে, জিনিস সত্যি বলো। রিঅ্যাক্টেও তো লজিক আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখছি, উইদাউট জাভাস্ক্রিপ্ট কি করে কাজ করছি? আমি বলছিলাম তো প্রজেক্ট করো, আমি বলছি লজিক্যাল প্রোগ্রামগুলো করো। আমি কিন্তু একবারও, আমি কিন্তু ডোম কিভাবে ম্যানিপুলেট করবে সেই জায়গাতে যাচ্ছি না। আমি তোমাকে নর্মাল ভাবে বলছি অ্যাডভান্স জেএস এর যে পার্ট সেটাকে চর্চা করতে।
মানে নর্মাল মেশিনে নোড আর ফাইল নেম দিয়ে যেভাবে আমরা চালাই সেভাবে চালিয়ে একটা প্রোগ্রাম করা। এখানে সবাই পারো প্যাটার্ন প্রিন্ট করতে? আমাকে জাভাস্ক্রিপ্ট একটু প্রিন্ট করে দেখাও তো, একটু অবস্থা কি দেখি। নর্মাল স্টার প্রিন্টিং করে দেখাও, উপরে একটা স্টার, নিচে দুটো স্টার, তারপর তিনটে, তারপর চারটে। আচ্ছা ট্রাই এক্ষুনি 15 মিনিট টাইম দিলাম। Please.
দেখানোর জন্য বসে আছি, তুমি একটা কাজ করো, গুগলটা সার্চ করো, দেখো কখন তুমি পারো। কনসোল লক করে দাও। কনসোল লক করে দিয়ে আমার কি লাভ? তাহলে আমি বলবো এবার আমার 25টা লাইন চাই। এবার 25টা করলে 50টা হয়ে যাবে। কি অবস্থা ভাবো সব। জাভাস্ক্রিপ্ট আলমারিতে তুলে রেখে দিয়েছে। আমি তো ঠিকঠাকই দেখেছি, তবুও কিন্তু ফ্রিজ হচ্ছে না। দেখি স্ক্রিনটা শেয়ার করো। স্টার্ট সেটা একটা ব্ল্যাক স্ক্রিন নেই, স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন আসেনি। কনভার্ট করতে দাও। এটা তো চলছে না। হ্যাঁ, এবার চলছে। স্ক্রিন শেয়ার করোনি? চলছে তোমার কি ল্যান্ড পোর্টে চলছে? ল্যান্ড পোর্ট কানেকশনের জায়গা আছে? ব্ল্যাক স্যার অ্যারে রেখে দিল, ব্ল্যাক আরে না, ব্ল্যাঙ্ক সরি ব্ল্যাক স্ক্রিন ছিল, ব্ল্যাক স্ক্রিনের মধ্যে ফার্স্ট কনভার্ট হচ্ছিল। এসছে, পড়ে যাও। 10টার উপরে করছিল। এটা চলবে না। লজিক্যালি হয়নি। প্যাটার্নটা যে নিলে কোন কাজে লাগলো আমার? প্যানেলটা আমি নিয়েছিলাম, আমি নিউ লাইন ফিল করে বলে, কিন্তু আমার তো নরমালি স্টার্ট গুলো ক্লিক হবে, স্টার্ট গুলো মানে কনসোল কিছু ক্লিক হচ্ছে না। এই ইফটাতে এত কষ্ট করে ব্রাউজারে চালাচ্ছ কেন? এখানেই তো চালানো যায়, টার্মিনালে। হ্যাঁ, গো লাইভ করে দিয়েছি। গো লাইভ দিয়ে কেউ চালানোর দরকার নেই তো জাভাস্ক্রিপ্ট। আমি আর কি ইন্ডেক্স করে এসটিএমএল জাভাস্ক্রিপ্ট প্রপার কম্পাইলেশন করে নিজের মেশিনে চালাও। আমি কোনো কমপ্লেক্সিটিতে যেতে চাইছি না, আমি এখানেই চালাতে চাইছি। নোট ফাইল নোট ইনস্টল আপনি নোট থেকে চালু এমনি কনসোল ডট লগ কিছু লিখলে কি চলছে বাইরে? দেখো, তোমার তো চালানো আছে, ব্রাউজার দেখো। তার মানে ওখানে লজিক ভুল আছে, ওটা তো এমনি লজিক্যালি কি যে চলছে জানি না। রোজ ডট লেংথ, লেংথ কার প্রপার্টি গো? হয়েছে 55 খানা স্টার প্রিন্ট হয়েছে। তা সুন্দরলাল এত কোড ঘেটে ঘুটে কি পেলে? না না আমি করছি একটা নিজে থেকেই করছি বাকিদের পয়সা হয়েছে বলে মুখ টং করে দিলে কেন? পয়সা বলে রান করলে পরে অন্যরকম প্যাটার্ন চলে। সুদীপে জাভাস্ক্রিপ্ট গুলো কোথায় থাকছে? বা বাড়ির আলমারিতে? তাহলে দেখো, পয়সা হয়েছে, ঠিক আছে। যদিও আমার ফাংশন লাগতো না। এতজনের মধ্যে একজনের পেলাম।
হয়েছে। দেখছি। ঠিক আছে, দেখো সুন্দর লাগে। হয়ে গেছে 1 সেকেন্ড। অবশ্যই দেখো দাঁড়াও, সুমন শেয়ার করছে। হয়েছে, দেখি এবার সুন্দর লাগে। প্রিন্ট ঠিক আছে। রোহিতের হয়নি, এতক্ষণ হয়েছে। এদিকে সুদীপের করিনি, কেন? ভুলে গেছি মানে স্ট্রাকচারটা। তাহলে ট্রাই করবে না? খুব খারাপ দশা। পরের দিন দিয়ে কি হবে? আমার তো ইনস্ট্যান্ট কাজ চাই। ইন্টারভিউয়ার কি তোমাকে বলবে যে তুমি পরের দিন এসে বাকি অ্যানসারগুলো আমাকে বলো? বলো তো। এটাই আমার বলার ছিল। এখন কাজ হয়ে যাবে, আমিও জানি কাজ হয়ে যাবে। আমি সবার সাথে কথা বলছি। সেটা হচ্ছে প্র্যাকটিস যদি তুলে রাখো জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্টের এক্সাম দেওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। রিঅ্যাক্টের ফাইনাল এক্সামও যখন হবে, উইদাউট জাভাস্ক্রিপ্ট সেখানে হওয়ার কথা না। হাই চান্স শুধু জাভাস্ক্রিপ্টেও জোর হতে পারে এবং 50-50ও হতে পারে, 70-30ও হতে পারে। বাট জাভাস্ক্রিপ্ট একটা হলেও কোশ্চেন সেক্ষেত্রে থাকার কথা, অথবা রিঅ্যাক্টের কাজ যেটা দেওয়া হবে সেখানে জাভাস্ক্রিপ্টের ইমপ্লিমেন্টেশন থাকার কথা। একটা এই প্যাটার্ন প্রিন্টিং, তাও সবচেয়ে ইজি প্যাটার্ন প্রিন্টিং এ এতক্ষণ টাইম যাওয়ার কথাই না। আমি যদি এখানে বলতাম ডায়মন্ড শেপ প্রিন্ট করে দেখাও, অনেক কিছু ট্রিক মনে রাখতে হতো। আমি যদি বলতাম যে ট্রায়াঙ্গেল পুরো শেপ প্রিন্ট করে দেখাও, সেখানে যেহেতু দুখানা আলাদা আলাদা করে চালাতে হয়, তার একটা লজিকের জায়গা তাও হয়তো ভাবতে টাইম লাগতো। কিন্তু আমি বোধহয় সবচেয়ে সোজা যেটা সেটা প্রিন্ট করতে দিয়েছিলাম, তাতে এতক্ষণ টাইম লাগা ঠিক না। ইন্টারভিউয়ার সুযোগ দেবে না, এটা তুমি নোট করো, তুমি রিঅ্যাক্ট করো, দুটোর ক্ষেত্রেই খুব দরকারি। এর মধ্যেই নোডের হয়েছে এখানে এক্সাম, ডেভেলপারের বোধহয় নোডের ক্ষেত্রেও 50-50 কোশ্চেন ছিল। যারা ছিল নোডের অ্যান্সার দিয়ে দিয়েছে, জাভাস্ক্রিপ্ট দিতে পারেনি, সিলেক্টেড হয়নি। একটি ছেলে ছিল, সে নোডের কয়েকটা বলতে পেরেছে, জাভাস্ক্রিপ্ট সবকটা বলতে পেরেছে, ওইখানে আপাতত জব পেয়ে গেছে। শুক্রবারে পরীক্ষা, বৃহস্পতিবার পরীক্ষা দিল, শুক্রবার এলো কথা বলতে, ডেকে পাঠানো হয়েছিল, সোমবার ওর জয়েনিং হয়ে গেছে, শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট স্ট্রং বলে। তোমরা কিন্তু সেই জিনিসটা বুঝছো না, ওটাকে তুলে রেখে দিচ্ছ, ও পরে হয়ে যাবে। হয় না, সেটা কোনোদিন হয় না। জাভাস্ক্রিপ্ট আমার কাজ দেওয়ার সাথে সাথে ওটার ইমপ্লিমেন্টেশন হয়। ভুলে গেছে মানে ট্রাই করবো না নয় সুদীপ, ট্রাই তো করতে হবে। কি এমন জিনিস প্যাটার্ন, জাস্ট তো দুটো ফর লুপের কাজ, একটা রো এর জায়গায় কাউন্টিং হবে, একটা কলামের জায়গায় কাউন্টিং হবে। এবার ওটার উপরে ডিপেন্ড করছে যে রো কলামের ওয়াইজ ওখানে নাম্বার অফ এলিমেন্ট কমবে কিনা, নাকি টোটাল স্কোয়ার শেপে স্টার প্রিন্টিং হবে, নাকি রেক্ট্যাঙ্গেল শেপে হবে, সেটা একটা কাউন্টিং এর বিষয় আসছে। কিন্তু তার বাদ দিয়ে চেষ্টাই যদি না করো তাহলে হবে না। কেউ কোনোদিন কি থেমে থাকে? তুমি নার্সারিতে যা শিখেছিলে
তুমি বলবে তারপর ক্লাস 1-এ উঠে আমি না নার্সারি জিনিসগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছি, আমি পুরোটা একবার পড়ে নি তারপর করবো, এটা কোনোদিন সম্ভব? নাকি ক্লাস 1-এ যেটা শিখেছো ক্লাস 10-এ মাধ্যমিক দিতে বসে তুমি বলবে আমি এখন না ভুলে গেছি যোগটা কিভাবে শিখেছিলাম, আমি একবার পড়ে নি তারপর বলবো? প্রত্যেক মুহূর্তে পৃথিবী ঘুরছে যখন সমস্ত কিছু আপগ্রেডেশনই হচ্ছে, তুমি তার পেছনে চর্চা কতটা করছো তার উপর জিনিসটা, তোমাকে সেটার পেছনে টাইম দিতে হবে। এই নতুন জিনিস হয়ে যাচ্ছে স্বাভাবিক, নতুন জিনিস হবেই তো, তাহলে তো তোমাকে জেএস এর পরে 1 বছর ছুটি নিতে হতো, তারপর আবার কোর্স স্টার্ট করতে হতো, সেটা কি কখনো হয়? হয় না তো। রিয়াক্ট যেভাবে আপগ্রেড হয় তাতে প্রত্যেক মাসে নতুন নতুন জিনিস শিখতে হয়। আজ থেকে 2 বছর আগে রিয়াক্ট যা ছিল আর এখনের রিয়াক্টে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। মেন জিনিসটাই পাল্টে গেছে, সেটা হচ্ছে রাউটার ডোম। তার মধ্যে মাঝখানে আগে ছিল রিডাক্স থাঙ্ক, এখন এসে গেছে মেন ফোকাস টুল কিটে। কিছু কোম্পানির বলছে টুল কিটও চলবে না, কোয়ারি চলবে। তো ডেভেলপার্সরা কিন্তু এরকম নয় যে কাজ ছাড়া বসে আছে, তাদেরও সারাদিন কাজ করতে হচ্ছে, তার সাথে আপগ্রেডেশন করতে হচ্ছে, প্রত্যেকে তাই। তুমি যদি ভেবে থাকো আমরা এখানে যারা কিছু জন আছি যে এখন ডেভেলপমেন্ট দেখছি না, এখন মেনলি এখানে পড়ানোর কাজটা দেখছি, তারাও কিন্তু আমরা বসে নেই, কেউ বসে থাকি না। ক্লাস এন্ড মানে আমাদের আপগ্রেডেশন প্রোগ্রাম চলতে থাকে, কোনো স্ট্যাটিক থামার এই ফিল্ডে জায়গা নেই। এই ফিল্ড কেন, কোনো ফিল্ডেই হয়তো নেই। আজ থেকে 5 বছর আগে অবধিও বলবো সাইবার ক্যাফে যেরকম রমরমা ছিল এখন কোথায় নেই। তাহলে এখন যেটা ডিমান্ড সেই ওয়াইজ তারাও কিন্তু নিজেকে আপগ্রেড করে নিয়েছে। কেউ কি থেমে আছে? কেউ থেমে নেই। বাট তোমাকে সময়ের সাথে আপগ্রেডেশনটা করতে হলে বেসটাকে আগে শক্ত করে নিতে হবে। তাই সেটাকে তুমি কিভাবে সময় দেবে তোমার উপর, দিতেই হবে সেটা, সেটা ছাড়া কোনো গতি নেই। মানে এতটা টাইম প্রোগ্রামে লাগার কথা নয় এই বেসিক প্রোগ্রামগুলো। সবাইকে বলছি আমাদের রিয়াক্ট এই মাসে শেষ হয়ে যাবে, রিয়াক্ট শেষ হয়ে যাবে, নেক্সট জেএসটা পরের মাসটা আমার লাগবে। তো তার আগে নিজেকে পড়াশোনার কাজটাকে প্লিজ কমপ্লিট করে রাখো। আর অ্যাসেসমেন্ট হলেও হতে পারে নেক্সট উইকে কোনো একটা দিন বা তারপরের উইকে, তো সেটা এখন ওভাবে ফিক্স নয়, তোমাকে কেউ এসে অ্যাসেসমেন্ট ডেট বলে যাবে না, অন্য কেউ একটা আসবে সেদিন টাস্ক দিয়ে দেবে। তো সেই জায়গায় আমি তো জানতাম না তাই আজকে পড়া নেই, এটা কেউ শুনবে না। তো প্লিজ প্রিপেয়ার ইয়োরসেলফ। অক্টোবর আগে শেষ হয়ে গেছে। অক্টোবরের আগে কি করে, এটা সেপ্টেম্বর চলছে, রিয়াক্ট শেষ হয়ে যাবে বলেছি, নেক্সট জেএসটা আছে তো। টোটাল দাও কতদিন আপনি আশা করছেন? অক্টোবরে পুজোটা কবে আমি সেটাই জানি না। 7-8 থেকে হয়তো 15-এর মধ্যে পুজো দিচ্ছে। পুজো যদি না থাকতো আমি বলতাম যে অক্টোবরে শেষ হয়ে যাবে। না আমাদের টোটাল কোর্সটা যদি পুজো না থাকতো আমি বলতাম অক্টোবরে শেষ হয়ে যাবে। আই রিপিট, যেহেতু পুজো আছে, এখানে অনেকেই আছে তারা বাড়ি যাবে, স্বাভাবিকভাবে ওখানে একটা উইক বাদ যাবে, তারপর মাঝে কালী পুজো আছে, ওই তো ওগুলোর জন্য একটা উইক 2টো উইক যাবে সেখানে, তাহলে আমার ওখানে নভেম্বরের সেকেন্ড উইক অব্দি ধরে রাখতেই হবে। কারণ পুজোর ওই সময়টা আমি তো তাহলে বলবো না যে তোমরা বাড়ি যাবে না, বাড়ি তো স্বাভাবিকভাবে যাবে। বলো, এখনো হয়নি? হয়েছে কিন্তু অস্বাভাবিক ভাবে হয়েছে, মানে কি বলুন তো, হ্যাঁ আমি শেয়ার করবো স্ক্রিন। হ্যাঁ করো। এটা কেউ বলতে পারে না, অ্যাসেসমেন্ট যে নেবে তার উপরে। এই যে তুমি প্যাটার্নটা বাইরে নিয়েছো না, এইটা প্রবলেম অ্যাকচুয়ালি। বেসিক্যালি নতুন লাইনে লাইনে যে প্রিন্ট হওয়া, ওটা প্রত্যেকবার ফ্রেশলি ক্রিয়েট হওয়াটা দরকার। তোমার ক্ষেত্রে যেহেতু করে যাও, এই লাইন নাম্বার 2 যেটা তুমি যদি লাইন নাম্বার 4 এর পরে আনো তাহলে কি হবে, প্রত্যেকবার যখন রো রেসপেক্টে ও নতুন লুপে ঢুকবে প্যাটার্নটাকে আবার ফ্রেশ ভাবে পাবে, তাহলে ওর অ্যাপেন্ডটা অনেক প্রপারলি হবে। জিনিসটা তোমার অ্যাপেন্ড অ্যাকচুয়ালি হয়নি, তুমি প্যাটার্নটাকে কোনো কাজেই লাগাওনি, তুমি কনসোল.লগে প্যাটার্নটাকে প্রিন্ট করিয়ে গেছো। কনক্যাটেনেশন কোথায় করেছো যে আগে যেটা আছে তার সাথে অ্যাড অন হোক? আসলে যখন দুটো করে
স্পেসটা তো ম্যাটার করছে, আমি স্টার্টটাকে ম্যাটার করছে মানে এই তাতেও তো হবে না, কনসোল লগ তো অটোমেটিক্যালি নিউ লাইনে যায়, তো তো নিচে নিচেই প্রিন্ট করবে। হ্যাঁ এই জন্য নিচে নিচে print করছে। আচ্ছা কনক্যাটিনেশনটা করতে হবে না? প্যাটার্ন প্লাস স্টার। স্টারের কোনো ওখানে আলাদা করে লাগবেই না, ওটা নিজেই লিখে দিয়ে করে দেওয়া যায়। নোট দিয়েছে তুমি স্টার প্লাস ইকুয়ালস টু স্টারও করতে পারতে, তোমার তো স্টারটাকে একটা ভেরিয়েবলে নেওয়া আছে। স্টার্টই করেছি। স্টার মানে সাইন স্টার বলিনি, ভেরিয়েবল স্টার বলেছি। আর কনসোল ডট লগ এর প্যাটার্ন তোমার লাগছেই তো না, তুমি তো স্টার বলে ভেরিয়েবলটার ভিতরেই স্টোর করাচ্ছ। তুমি স্টার ভেরিয়েবলটা লাইন নাম্বার 5 এ নিয়ে আসো। আবার লাইন 1 কে লাইন 5 এ আনতে বলেছি। এই তো জানছি। না আনুনি। ওই 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 যে তুমি যে একটু স্টার্ট করলে তাতেই আমি বুঝে গেলাম তুমি কি কাজ করতে চলেছো। ওপরগুলোকে রিমুভ করো, লাইন 1 2 থাকবেই না, আর কনসোল ডট লগে স্টার কে প্রিন্ট করো। সি এর লজিকে কিন্তু কাজ হচ্ছে, সি এ যেহেতু স্ল্যাশ এন দিতে হয় তাই স্ল্যাশ এন এর কনসেপ্ট, আর এখানে স্ল্যাশ এন তো আসতে পারে না, এখানে তোমাকে কি করতে হবে, তাহলে এক জায়গায় জমা করতে করতে যেতে হবে, এইটাই তো তফাৎ। স্ট্রিং কনক্যাটেনেশন ছাড়া এক লাইন কিছুতেই হবে না। আরেকটা কিছু আছে, এসটিডি আউট কি একটা দিয়ে যেন প্রিন্ট করে, আমার এখন মনে পড়ছে না, ওটা হচ্ছে সি এর মতো করে কাজ করে, তবে স্ট্রিংটাই বেটার হয়। রিঅ্যাক্টে ব্যাক করছি প্লিজ। আচ্ছা, আমার যেটা দুটো জিনিস দেখানোর আছে, একটার নাম হচ্ছে লেজি লোডিং আর অন্যটার নাম হচ্ছে প্রোটেক্টেড রাউট। সবার আগে আসবো লেজি লোডিং কনসেপ্টটাতে। কনসেপ্টটা কি সেটা ভালো করে বোঝো। প্রোটেক্টেড রাউটটা আমি বলবো যেখানে অরিজিনাল এপিআই এর কাজ আছে সেখানে ইমপ্লিমেন্ট করলে ভালো। একটুখানি দাঁড়াও, প্রজেক্টটাকে খুলি। ফোন আসছে বাইরে গিয়ে একটু ধরে দাও। তাহলে এইটা পুরোটা কোর্সটা শেষ হওয়ার পরে মাঝে কিছুদিন গ্যাপ দেন মানে আমাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য। দেখো সাধারণত এক সপ্তাহের মধ্যে পরীক্ষা থাকে, এবার যদি কেউ বলে যে না আমার একটুখানি গ্যাপ দরকার, আমার পুরো ব্যাচ যদি বলে দিল যে আমার এক সপ্তাহ না আমার 2 সপ্তাহ লাগবে, তাহলে সেই ওয়াইজ আমি তখন এক্সাম ডেটের কথা বলবো তার উপরে। ওটা আমার হাতে না, ওটা তোমাদের উপরে ডিপেন্ড করছে আর কি, হতেই পারে। আর ধরুন ওই এক্সামটা হয়ে যাওয়ার পর আর মানে তারপর কখন প্লেসমেন্টে বসে? এক্সাম যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে তার পরবর্তী সাধারণত ভাইভা হয়, দুটো পুরো ক্লিয়ার হবে, তারপর প্লেসমেন্ট সেলের হ্যান্ড ওভার হয়ে যাবে, এবার ওরা যা করার করবে। এবার অনেকের থাকে যে তোমার আলাদা করে কোর্স থাকে, তারা সেভাবে কন্টিনিউশন হয়, সেটা প্লেসমেন্ট সেলের সাথে শ্রেয়া ম্যামের কন্ট্যাক্ট হয়, ওটা আমাদের হাতে থাকে না। বাট এক্সাম ভাইভা দুটো আগে ক্লিয়ার করাটা দরকার, না হলে কোনো প্লেসমেন্ট প্রসেস শুরু হয় না। অ্যাকচুয়ালি ওই মানে ফাইনাল এক্সাম ডেটটাও প্লেসমেন্ট সেল থেকে জয়সারি দেন। রিঅ্যাক্টের যা সিলেবাস আছে, অ্যাকচুয়ালি এখন রিঅ্যাক্ট কোয়েরি অ্যাড হয়ে 4 থেকে 4.5 মাস লাগে টোটাল। সেক্ষেত্রে তাও তো তোমাদের অনেকটা ফাস্টই যাচ্ছে, এবার অক্টোবরে পুজো রয়েছে, পুজোটা তো আমি কিছু করতে পারবো না, 2 সপ্তাহ যাবেই যাবে, তো তার ফলে জন্য ওটা নভেম্বর না, আমি যদি টানা মাস হতো আমি ওটাকে আমার টার্গেট রেখেছিলাম যে আমি চেষ্টা করবো 3.5 মাসে ওটাকে এন্ড করার। নভেম্বরে শেষ হয়ে যাবে। নভেম্বর পুরোটা লাগবে, এবার প্রজেক্ট তোমরা যতদিনে দেবে, প্রজেক্ট না পেলে তো আমি এক্সামে পাঠাতে পারবো না।
ওই যে আমরা যে প্যারামিটারটা করব ওটা তো বেসড অন কন্টেন্টই হবে। ব্যাকএন্ড আপনি এপিআই আমাদের দিলে তোমার মনে হয় আমার এতজনের এপিআই বানানো সম্ভব? তো আমরা আমার তাহলে তো এই কজন তো নেই, আমার আরো জন আছে। তাহলে মোটামুটি আমি পার ডে যদি 10টা করে বানাতে পারি আমার ভালো হয়। ইজ ইট পসিবল? হ্যাঁ, তাহলে জেসন সার্ভার আপনাকে একটা ডেভেলপার হায়ার করে রাখতে হবে। সেও করে দিতে পারবে না অত তাড়াতাড়ি। একটা এপিআই এর লজিক দিয়ে টোটাল জিনিসটাকে বানাতে গেলেও তোমার মিনিমাম 2 দিন লাগবে। এই কারণেই তো জেসন সার্ভার দেখানো, যাতে তুমি জেসন সার্ভার করো, বা যাদের মান আছে তারা পরবর্তী যখন নোট শিখবে তখন নোট দিয়ে তখন সে এপিআই ডেভেলপ করে বানিয়ে নেবে। আমারও জেসন সার্ভার দিয়ে করতে আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন আসছে? আমি ফার্স্ট যে জিনিসটাকে অ্যাপ্লাই করতে চাইছি তার নাম হচ্ছে লেজি লোডিং, অ্যান্ড সেকেন্ড যে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছি সেটার নাম হচ্ছে প্রোটেক্টেড রাউট। লেজি লোডিং জিনিসটা কি এবং কেন করব সেটাকে আগে বলি। এটা অবশ্য কোড পরে দেখলেও হবে, আগে কনসেপ্টটাকে বলি। কনসেপ্টটা আমার দিকে তাকিয়ে শুনতে পারো, ওখানে কিছু নেই। ফার্স্টলি হচ্ছে রিঅ্যাক্টে কিছু অপটিমাইজেশন টেকনিক হয়। অপটিমাইজেশন মানে যার ফলো করলে পরে কোড স্ট্রাকচার বেটার হতে পারে, কোডের পারফরমেন্স বেটার হতে পারে। সবসময় তো একটা মেন টার্গেট থাকে হচ্ছে পারফরমেন্স বেটার করা। পারফরমেন্স বেটারের ক্ষেত্রে মেন জায়গা যেটা এসে যায় সেটা হচ্ছে ব্রাউজারে যাতে একটু চাপটাও কম পড়ে, যে কারণে এখন এমইউআই এর পপুলারিটি। রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপের ক্ষেত্রে কি হয়, ওর যে টোটাল সিএসএস ফাইল ওটা ব্রাউজারে প্রথম থেকে লোড থাকে, দরকার হোক চাই না হোক। এবার তার ফলে হয়তো দরকার সামান্য জিনিস, তাদের পুরো জিনিসটা লোড হচ্ছে, টাইম অনেকটা চলে যাচ্ছে। এমইউআই সেটা করে না। এমইউআই কি করে, পার্টিকুলার ওই পোর্শনের জন্য যেটুকু দরকার সেটাকেই লোড করে নিয়ে কাজ করে। তার ফলে কি ব্রাউজারে চাপ কম পড়ে, যে কারণে এখন এমইউআইটা পপুলার। ঠিক সেরকম তোমাদের ক্ষেত্রে কিছু কিছু বলেছিলাম যে ইনলাইন তোমার কোনো ইভেন্ট হ্যান্ডলার গুলো ফাংশন গুলোকে বানিও না, তাতে কোড কমপ্লেক্সিটিও বাড়ে, সেটাও প্রপার অপটিমাইজ টেকনিক হয় না। ও তোমাদের ক্লাস কম্পোনেন্টটা দেখানো বাকি, নেক্সট উইকটা ক্লাস কম্পোনেন্টটা দেখাবো। আর তোমাদের একটা প্রজেক্ট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি টুলকিটে যেতে পারছি না, প্রজেক্টটা হলে তারপর টুলকিট করবো। তো ক্লাস কম্পোনেন্টটা থিওরি বেস পার্টের জন্য লাগবে, আর কিছুর জন্য না। পরের উইক ফ্রেশ প্রজেক্ট প্রত্যেকে বানিয়ে আনবে। হ্যাঁ, ক্লাস কম্পোনেন্টের কাজগুলো এই ক্লাসেই যা হবে ওইটুকুই, ওটাকে নিয়ে প্রজেক্ট বা কিছু করতে হবে না। যাই হোক, তো ওখানেও আছে কিছু কিছু ওরকম অপটিমাইজেশন টেকনিক্স তোমরা পাবে এখানের ক্ষেত্রে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অপটিমাইজেশন টেকনিক হচ্ছে লেজি লোডিং। তোমরা জানো যে রিঅ্যাক্ট মেন কি, একটা সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন, বাট ওর তো প্রচুর জেএস ফাইল আছে। ব্রাউজারের ক্ষেত্রে এই জেএস ফাইলগুলো না সব এক জায়গায় হয়ে যায়, হয়ে একটা নতুন ফাইল তৈরি করে যার নাম বান্ডেল জেএস। নামটাই তাই, বান্ডেল ডট জেএস ফাইল। দেখবো অনেক সময় এরর আসলে বলে বান্ডেল জেএস ফাইলে প্রবলেম রয়েছে। তো সমস্ত জেএস ফাইল ওর মধ্যে যায়। সিঙ্গেল পেজ যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন কি করে, ওই বান্ডেল জেএসটাকে আগে লোড করে নেয়, পুরো লোড হয়ে যায় বলেই আর পরে কোনো রিলোড অপশন আসেই না, শুরুতেই আসে। এবার ধরো তুমি যখন প্রথম কাজ করতে, রিঅ্যাক্ট প্রজেক্ট যেই চালাতে ব্রাউজার একদম সাথে সাথে এসে যেত। এখন দেখো অনেক কাজ হয়ে গেছে, এখন কিন্তু কিছুটা টাইম নেয়। তার কারণ বান্ডেল জেএসটা আপ হতে এখন আগের থেকে টাইম বেশি লাগছে। কিন্তু এটা যদি হতে থাকে, এটা তো তোমার ওয়েবসাইটও এফেক্ট ফেলবে। যেই তোমার কেউ ওয়েবসাইট ভিজিট করতে যাবে সেখানেও তো বান্ডেল জেএসটাকে আসতে হবে নেটওয়ার্কে। ততক্ষণ অব্দি ইউজার ধরে বসে থাকবে, ইউজার তো আগেই বলবে যে ওয়েবসাইটটা কি বাজে রে বাবা, খালি ঘুরেই যাচ্ছে। ও তো আর লোডটাও সবাই বুঝবে না, কেন হচ্ছে বুঝবে না, সে কিন্তু ভাববে পারফরমেন্সটা খারাপ। তাহলে সেই জায়গাটাকে ওভারলুক করার জন্য, যাতে সেটা না হয়, সেখান থেকে আমরা লেজি লোডিং এর কনসেপ্টটাকে ব্যবহার করতে পারি। আমরা কি করতে পারি, যেগুলো ইমিডিয়েট বেসিসে দরকার তাদের বাদ দিয়ে বাকিদের লেজিলি লোড করতে পারি। লেজিলি লোড হলে কি হবে, কম্পোনেন্টটা বান্ডেল জেএস এর প্রেজেন্ট তো থাকবে, আর ওর ভেতরে কন্টেন্ট গুলো ততক্ষণ লোড হবে না যতক্ষণ না তুমি ওই কম্পোনেন্টটায় যাচ্ছ পার্টিকুলারলি। ধরো তোমার প্রোডাক্ট পেজে প্রচুর কিছু আছে, কেউ প্রোডাক্টে ক্লিক করলো, তখন প্রোডাক্টের ভেতরে কন্টেন্ট গুলো যে জেএস এর লজিক বলো, জেএস এর ফাইলস গুলো তখন লোড হলো। তাহলে কি বাকি টোটাল জায়গাতে তার এফেক্ট একটু কম পড়বে, একটু ফাস্টার হতে পারে। এই জায়গা থেকে প্রফেশনাল কাজের ক্ষেত্রে মেন প্রোগ্রাম যখনই তৈরি হয়, লেজি লোডিং ভীষণ ইম্পর্টেন্স পার্ট পায়।
তুমি মোটামুটি ধরো হোম পেজ বাদ দিয়ে চাইলে বাকি সবাইকেই লেজি লোড করতে পারো, তবে সবার ক্ষেত্রে দরকার হয় না। অনেকগুলো থাকে হয়তো সেরকম কোনো কাজই হয়তো নেই পেজটা, ধরো না কন্ট্যাক্ট পেজে কি বা এমন থাকে, যদি আবার সেখানে ম্যাপ থাকে তাহলে আলাদা কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিছুই তেমন থাকে না। তো তুমি সেগুলোকে রাখতে পারো লেজি লোডের বাইরে, কিন্তু বাকিদের সবাইকে লেজি লোডে রেখে দিলে তাহলে যখন ওখানে যাবে তখনই লোড হবে, আমার কোডটা প্রপার ভাবে রান হবে। এবার এই লোডিং এর কনসেপ্টটা খানিকটা মেশিন টু মেশিন ভ্যারি করে, খানিকটা নেটওয়ার্ক টু নেটওয়ার্ক ভ্যারি করে। তো সব সময় যে তোমার ক্ষেত্রটা রিফ্লেক্ট হবেই এরকম না। কারো মেশিনে হয়তো ফাস্টারই কাজ হচ্ছে, সে বলবে আমার তো দরকার নেই, কিন্তু তোমাকে সবসময় মাথায় রাখতে হবে তোমার কোড তোমার মেশিনের জন্য তৈরি না, তোমার মেশিন ছাড়াও আদার্স সবাই ওটাকে অ্যাক্সেস করবে। তাহলে সেই জায়গা থেকে লেজি লোডিং ভীষণ ইম্পর্টেন্ট, প্রজেক্টে সেটাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। কিন্তু জিনিসটাকে করতে হয় কি করে সেটাই এবার কোডের জায়গাতে বলি। ছোট্ট কাজ, দুটো জিনিস লাগবে, এক হচ্ছে ইম্পোর্টটাই লেজিলি ইম্পোর্ট হবে, আর দুই হচ্ছে সাসপেন্স বলে একটা মেথড আছে, তার থ্রুতে কাজটাকে সাসপেন্ড করে রাখতে হবে, মানে তুমি লোড হবে না, এখন যখন যাবে তোমার কাছে তখন তুমি লোড করো। এই দুটোর উপর ডিপেন্ড করেই টোটাল কাজটা হয়ে যায়। এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে প্রশ্ন করতে পারে রিঅ্যাক্ট রাউটার ডোমের 6 ভার্সন আর 5 ভার্সনে কি একইভাবে কাজ হয়? না, একদম একইভাবে কাজ হয় না। তোমরা যদি পুরনো ভার্সন কখনো কোথাও দেখতে পাও, সেখানে রাউটস বলে কিছু এক্সিস্ট করতো না, সুইচ বলে একটা জিনিস ছিল, প্রপার সুইচ কেস যেরকম হয় সেভাবেই কাজ হতো, ওখানে 1 বাই 1 করে করে আসতো। তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কেস ছিল, তো তার ফলে সবাইকে আলাদা আলাদা করে সাসপেন্ড করতে হতো তুমি যাকে যাকে করতে চাও। কিন্তু এখন যেটা হয়েছে, রাউটসটাকে একটা কন্টেনার হয়ে গেছে, একটা বক্সের মধ্যে যেন সবাইকে রাখা আছে, তার ফলে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কোনো কেস নয় তারা। তার ফলে এখন রাউটসের আগেই যদি সাসপেন্ড করে রাখতে পারি, ওরা বুঝে নেয় যে কাকে আমার আটকানো দরকার কাকে আমার নয়, সেটা দিয়ে ও কাজ করে নিতে পারে, অনেকটা অ্যাডজাস্ট করে ফেলে। তো এটা নিজেরা যখন স্টাডি করবে, যতদূর সম্ভব এর উপর একটা ব্লগও ছিল, আমারই লেখা ব্লগ ছিল, আমি যদি পাই আমি তোমাদের শেয়ার করে দেবো, আর না হলে তোমরা মেন রিঅ্যাক্টের সাইটে গিয়েও দেখতে পারো যে রিঅ্যাক্ট রাউটার ডোম 5 এ কিভাবে হতো আর 6 এ কিভাবে হয়। অনেক সময় না ইন্টারভিউ এটাকেই লোকে টাফ বলে, বাট এটা কিন্তু খুব বেসিক জায়গা, জিজ্ঞাসা করতেই পারে তুমি এখন কোন ভার্সনে কাজ করছো, বলতে পারো এর আগের ভার্সনের সাথে ডিফারেন্সটা কি। আগের মানে কিন্তু প্রথম ভার্সন না, ঠিক এখন যেটা আছে তার এক্সাক্ট আগের ভার্সনটার সাথে। তো এরকম কম্পারিজন কিন্তু ইন্টারভিউতে অনেক সময়ই জিজ্ঞাসা করে। এবার সাধারণত কি হয়, লোকে নিজের কাজটা এখন ফোকাস করে, ওটাতে দেখে যাওয়া দরকার ওটাকে ভাবে না। তো আমি বলবো ওটাকে একটু দেখার অভ্যাস করে ফেলো, যে পুরোনো ভার্সনে তখন এটা কিভাবে হতো, এখন তো আমি এই ভার্সনে কাজ করছি, একটুখানি আইডিয়া রেখে দেওয়াটা ভালো। যে কারণেই নেক্সট উইকে ক্লাস কম্পোনেন্টটা দেখাবো, এখন ফাংশনাল কম্পোনেন্টে কাজ হয়, তাহলে ক্লাস কম্পোনেন্টে কিভাবে কাজ হতো, ক্লাস কম্পোনেন্টে কি জিনিস ছিল, তোমাকে জিজ্ঞাসা করতেই পারে। তো সেই জায়গার একটা অন্তত আইডিয়া থাকলে তোমার বলতে সুবিধা হবে। তো এটার সমস্ত ক্ষেত্রে, তুমি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও যদি বলো এখন কোন ইকমাস্ক্রিপ্ট ভার্সন চলছে, তোমাকে জিজ্ঞাসা করতেই পারে লেটেস্ট কোনটা আছে, তুমি কি সেটাতে কাজ করেছো না তুমি কোন ভার্সনে কাজ করেছো, দিস আর কমন কোশ্চেন্স। তো প্লিজ ES6 বহুদিন হলো পেরিয়ে এসেছি, আমি 13 অবধি জানি, আমি এখন লেটেস্টটা আমি নিজেও এই মুহূর্তে আর এর মধ্যে চেক করিনি। ES6 থেকে চেঞ্জ এসেছিল, বাট ES6 এসেছিল বহুদিন আগে, তার ভার্সন বহু চেঞ্জ হয়ে গেছে। আর মানে ইন্টারভিউ যাওয়ার আগে নিজের মেশিনে রিঅ্যাক্ট কোন ভার্সনে চালিয়েছো, নোট কোন ভার্সনে, npm কোন ভার্সনে দেখে যাবে, আর লেটেস্ট কি আছে সার্চ করেই যাবে। এটা মোস্ট কমন কোশ্চেন, জিজ্ঞাসা করতেই পারবে, এটা তো বেসিক নলেজ, মানে পড়তে হয় এইভাবে ইন্টারভিউর জন্য। আচ্ছা দেখাই, আমার রাউটিং পেজ রেসপেক্টে করা আছে, সেখানটাতে যতদূর সম্ভব আমি করেছিলাম হচ্ছে এই রেজিস্ট্রেশন পেজটাকে লেজলি লোড করেছি, তুমি যে কোনোকে করতে পারো। আমি যেটা করেছি ওপরে দেখো রেজিস্ট্রেশনের যে পার্টটা আছে তাকে আর রাখিনি, তাকে ফার্স্টে তো নর্মালি সেট আপ করেছি, পরে লেজলি লোডিংটাকে ইম্পোর্ট করেছি। তো এটাকে জাস্ট আমি আপাতত কমেন্ট আউট করে দিয়েছি।
এবার নিচে আলাদা করে আমি এটাকে লেজিলি ইম্পোর্ট করছি। এই ইম্পোর্ট করার সময় যেটা মেন জিনিস দেখো সেটা হচ্ছে লেজি থ্রুতে কাজ হচ্ছে। লেজি অ্যাকচুয়ালি একটা কলব্যাক ফাংশন রিসিভ করে, সেই কলব্যাক ফাংশনের থ্রুতে আমার এই কাজটা করা আছে। ইম্পোর্ট করছে, ইম্পোর্টের ক্ষেত্রে পাথটা দেখো একই, এখানেও যে পাথটা ছিল সেটাই রয়েছে, বাট এই যে লেজি জিনিসটা এটা আমাকে দিয়েছে রিয়াক্ট। তোমরা যদি এখানে কাজের ক্ষেত্রে রিয়াক্ট ডট লেজি লেখো তাও চলবে, আর যদি ওপর থেকে ইম্পোর্ট করে নাও লেজিটাকে তাহলেও চলবে। ইম্পোর্ট করে একটা ভেরিয়েবলে যে স্টোর করেছে এটা কি নাম দিচ্ছ সেটাই এখন তোমার নিচে এলিমেন্ট হিসেবে কাজ করবে। আগে কি হতো, তোমার ফাংশনাল কম্পোনেন্টের নেমটাই ইউজ হতো। তোমার যদি আরইজি নেম থাকে তাহলে তুমি কি করতে, যেখানটায় লিখতে সেখানটা আরইজি লিখতে, কিন্তু এখন দেখো আমি লেজি লোডের পরে যে নামটা দিচ্ছি সেটা দিয়ে কাজ করছি। এবার তুমি যদি মনে করো যে নামের কালেকশন রাখবো না, আমি এটাকেও আরইজি লিখেই কাজ করব, হ্যাঁ ইউ ক্যান ডু দ্যাট। আবার যদি মনে করো যে না আমি এর নামটাকে চেঞ্জ করে দিয়ে কাজ করব, সেটাও করতে পারো, কারণ এটা একটা ভেরিয়েবল হিসেবে স্টোর হয়ে যাচ্ছে। লেজিলি ইম্পোর্ট হওয়া জিনিসটা কাইন্ড অফ হচ্ছে ডাইনামিক ইম্পোর্ট। তোমরা ডাইনামিক ইম্পোর্ট টার্মটা আশা করি শুনেছো, জাভাস্ক্রিপ্টে হয়, এটা কাইন্ড অফ ডাইনামিক ইম্পোর্ট হচ্ছে। তো ডাইনামিক ইম্পোর্ট করে একটা ভেরিয়েবলে যা স্টোর করা আছে আর সেটাই নিচে আমার এলিমেন্ট হিসেবে গেছে। এখানে ভেতরে কোনো চেঞ্জ নেই, যেটা করা আছে সেটা হচ্ছে টোটাল জিনিসটাকে সাসপেন্ড করার জন্য সাসপেন্স মেথডটা নেওয়া রয়েছে। ও কি করে স্টপ করিয়ে রাখে, যখন কোনো কম্পোনেন্টকে লোড করা দরকার সেটাকে সেই ওয়াইজ ও কম্পোনেন্টটাকে লোড করতে দেয়। আর সাসপেন্সের সাথে সবসময় ফলব্যাক অ্যাট্রিবিউটটা থাকে। ফলব্যাক অ্যাট্রিবিউট হচ্ছে ওই যে সাসপেন্ড হয়ে আছে ওই সাসপেন্স টাইমের গ্যাপটাকে তো বোঝাতে হবে, সেক্ষেত্রে এই লোডিং টার্মটা, এবার তুমি এখানে লোডিং দাও, এখানে স্পিনার দাও, তোমার ইচ্ছে তুমি কি দিতে চাও সেটা রেসপেক্টে, মানে যতক্ষণ অবধি পেজটা লোড হচ্ছে ততক্ষণ অবধি এটা তোমাকেও দেখাবে। এবার এটা স্পিনারটা করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে নেটওয়ার্ক ফাস্ট থাকলে এটা তুমি দেখতে পাবে না। তোমরা এটা দেখার জন্য যেটা করবে, ব্রাউজারের ক্ষেত্রে দেখো এখানে নেটওয়ার্কে গেলে না স্পিডটা কমানো যায়। ওফো সরি, এই নেটওয়ার্কের এখানটাতে স্পিডটা কমানো যায় কোথায়, এই যে এইটা, এখান দিয়ে একটুখানি ওই 3G বা কিছু করে দেখো, তাহলে লোডিং কথাটা দেখতে পাবে। আদারওয়াইজ কিন্তু তুমি ফিল করতে পারবে না তেমন একটা, বাট কোডিং এ কিন্তু ওটার কাজ ইমপ্লিমেন্ট হতে থাকবে। এছাড়া আর কিচ্ছু করার নেই লেজি লোডিং এ, এই দুটোই পার্ট। এবার এটা আমি একটা করেছিলাম যেটা টাইম রেসপেক্টে কিছুক্ষণ ধরে লোড হোক তার জন্য একটা প্রমিস দিয়ে কাজ করেছিলাম, কারণ এপিআই লোডিং আলাদা জিনিস আর এটা পেজ লোডিং আলাদা জিনিস। তো কেউ যদি মনে করো এটা করবে করতে পারে, এটা ম্যান্ডেটরি নয় করাটা, বাট কাজটা অ্যাকচুয়ালি এইভাবে যাবে, এখানে যাবে আর সাসপেন্স দিয়ে দেখো ডাউটসটাকে র‍্যাপ আপ করা আছে, এই করে দেখো জিনিসটাকে। আরেকটা পেজে আপনি সাসপেন্স ইম্পোর্ট করেছিলেন, এটা পেজে সাসপেন্স ইম্পোর্ট করেছিলাম, এর আগে কোন পেজটা দেখছেন? আমি এখনো বুঝতে পারলাম না। আমার এখানে দুটো পেজেই করা আছে, রেজিস্টার এর, আর কোথাও করা নেই। আমি সেট টাইম আউটে কি বললেন জানো, এটা কিছুটা বললেন না, সেট টাইম আউটে সেট টাইম আউট এটা আমি করেছি হচ্ছে মানে ওই স্পিড, হ্যাঁ ফোর্সফুলি হোল্ড করা। হ্যাঁ স্পিডের কন্ট্রোলও না করে আমি নিজেই বলেছি 2 সেকেন্ড তুমি ওয়েট করে আমাকে লোডারটা দেখাও তারপরে তুমি লোড হোক, ওটা আমি নিজের জন্য করেছি, ওটা করতেই হবে এরকম নয়। করে দেখো, রোহিতকে করুণ ভাবে তাকালো, এত কিছু বললেন আর করতে বললেন না। এই রাউন্ডসের যে কোনো একটাই করে দেবো না, যে কোনো একটা দুটো, তবে হ্যাঁ একবার লোড হয়ে গেলে কিন্তু তুমি আবার ওইখানে ক্লিক করলে যে ব্যাক করবে এরকম না, আমি বলবো দুটো পেজে করে দেখো। আর লোড যদি হয়ে গেল তার মানে তো চলেই এসছে ওখানে, তাহলে আবার ওখানে ক্লিক করলে যে লোডার আসবে বা লোডিং কথাটা আসবে এরকম না, ফর দ্য ফার্স্ট টাইম ইট উইল ওয়ার্ক।
ইম্পোর্টটা কি বললে? এই তো লেখা, আমি এক জায়গাতেই রেখেছি, গ্লেজিয়ার সাসপেন্সটা উপরে ইম্পোর্ট আছে। সাসপেন্স আচ্ছা রিয়াক্ট থেকে যেখানে তো সাসপেন্স যেটা বললেন ওটা কোথায় রাখবো এখানে? তুমি যদি একটু ভালো করে দেখতে দেখো, রাউটসের আগে আর পরে অ্যাড করে রেখেছি, আমি প্রয়োজনে স্ক্রিনটা শেয়ার রেখেছি। মানে আমাকে এখানে রাখতে হবে। অবভিয়াসলি এররের পরে রাখতে হবে। স্ক্রিনটা দেখো, আমি শেয়ারও করে রেখেছি, সব জ্বর হয়ে মাথাটা তো গেছে। ওটা আমি মুভি আছে মানে দুটো কাজে টোটাল মধ্যে মানে অপশনাল রেখেছি স্টপ করার জন্য। প্লিজ ওটাকে আবার নর্মাল স্পিডে এনে দিও, হ্যাঁ, নো থ্রটলিংটাকে অ্যাড করে দিও। ওটা 3G জাস্ট টেস্টিং এর জন্য করতে বলেছি, নো থ্রটলিংটা হাতে আসবে না, এসেই চলে যাবে। স্লো 4G করে 3G করে 3G কে বেশি স্লো ভিডিও 4G তে দেখো। আরে একটা কিছু তো হলো, দেখতে পেলেই হলো। স্লো 4G তে দেখো। যে কারণে তো বললাম 3G রেখো না, নো থ্রটলিং এ চলে যাও। তুমি যেহেতু রিফ্রেশ করছো,
রিফ্রেশ করা মানে কিন্তু ফ্রেশলি লোড হওয়া। এবার স্বাভাবিকভাবে ওটা টাইম নেবেই, কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরো দুটো কি তিনটে কম্পোনেন্টে করা আছে, তো এবার ইনিশিয়াল প্রজেক্ট যখন ওপেন হচ্ছে তখন কিরকম হচ্ছে, ওই কম্পোনেন্টটা পার্টিকুলারলি গেলে কি ঘটছে, ওই কম্পোনেন্টটা আবার সেকেন্ড টাইম যদি ভিজিট করি তাহলে কি হচ্ছে। তুমি 3G নেটওয়ার্কে তুমি আশা করছো কি করে যে তোমাকে স্পিডে ওয়েবসাইট দেখাবে, ওরা তার নেটওয়ার্ক এটা, এখন আর 3G কোথায় ইউজ করে লোকে দরকার সেরকম না থাকে। আচ্ছা, একটা কাজ করছে এই যে পাঁচটা যে একটা শেয়ার করে রেখেছি তুমি আর তাকাইয়ে দেখো না, কিন্তু আমার জন্য আর হবে। ওটাকে আমি দেখতে পাচ্ছি না। লেজিটা না হয় নাই করলে এখানে ডিরেক্টলি করে দেওয়া যাবে। এবার এক সেকেন্ড দাও, কাকে করেছো? অ্যাবাউট কে করেছো? উপরে অ্যাবাউট নেই তো? না, উপরে নেই তো? আচ্ছা, অ্যাবাউট এর কমেন্ট এটা কমেন্ট করবে কেন? তোমার উপরে এবার এইটা হচ্ছে নতুন অ্যাবাউট এর ভেরিয়েবলটা, ধরো অ্যাবাউট নিউ লিখে দিই, তুমি আইডেন্টিফাই যেটা করতে পারো, মানে এখানেও নামটা অ্যাবাউট নিউ, আর তুমি আইডেন্টিফাই করতে পারবে লেজি লোডিং এর। এবার যাই ব্রাউজারে, এই পেজটা খোলাই আছে, তুমি দেখাও নাই। লোডিং তো হচ্ছে তো লাগছে না, লোডিং তো হয়ে যেত লোডিং করবে যদি না স্ক্রিনটা কি কমাই আমি বুঝতে পারবো না যে কাজটা হচ্ছে। অ্যাবাউটে যাই, লোডিং তারপর এটা যদি তোমার স্পিড ফাস্টার থাকে তাহলে টোটাল ফাইল আর এখানে বুঝতে পারবে। হ্যাঁ, বাট রিফ্রেশ করতে হবে কারণ এটা একবার তো লোড হয়েই গেছে। এখানে ডটটা এবার যাই, অল্পটা বন্ধ করা আর একটু লং করে আর তাহলে পেজটা কিছু নেই। লেজি লোডিং প্রফেশনাল প্রজেক্টে থাকবেই, না হলে তো প্রজেক্টে এফেক্ট করবে। মোটামুটি বেশিরভাগটাই রাখা ভালো। ওই হোম পেজ ল্যান্ডিং পেজ তো থাকবে না, ল্যান্ডিং পেজ তো অবভিয়াসলি তোমার লেজি লোডিং ছাড়া হবে। আর ওরকম এক দুটো জায়গা বলো কি বলছিলে সুদীপ? বারবার এরর আসছে এখানে। এখানে ধরুন কোন একটা নাম ক্লিয়ার করছে, এই ইমেলটা আমি আগে দিয়েছি, সাবমিট হয়ে গেছে। আমাদের কন্ডিশন হয় এই যে ছোট ছোট মেশিন গুলো আছে তাদের সুবিধা দেখো তো, ইভিনিং চলে এসেছে। কোন পেজের ক্ষেত্রে করেছো আগে সেটা বলো। আচ্ছা, রেজিস্ট্রেশন পেজটা ক্লিক করতে হবে পাতে গিয়ে, ওই যে ট্রপলার ট্যাগ না, এটা রুট সেট করা নেই, মানে কিছু সেট করা নেই রেজিস্ট্রেশন। তাহলে আমি রেজিস্ট্রেশন পেজ খুঁজে পাবো কি করে? পার্টনার তো তাহলে দেখো, পার্টনার তো আছে এন্টার। এটাই রেজিস্ট্রেশন পেজ, এটাই ডিফল্ট পেজ। একটা পেজ দুটো জায়গায় কি করে হয়? আলাদা করে ইয়ে করা নেই, এটাই চেয়ারম্যান আজকে একটা এগুলোকে বন্ধ করে দিয়েছো কেন? দাও এক সেকেন্ড দাও, ওটাকে ফোল্ড করতে দাও।
এটা হচ্ছে সব, যদি একবারে হতো খুব ভালো হতো। এগুলো এখন আর নেই, তাই তো? না না আছে সবই এক্সিস্টিং সব তাহলে বন্ধ করা কেন? আলাদা আমি খুঁজে পাবো কি করে কাকে তুমি লেজিসলেট যাও? তোমার তো এরর বলে কিছু নেই, তাহলে তুমি অন্য কারো উপর জিনিসটাকে অ্যাপ্লাই করো। আমি রেজিস্ট্রেশনে করলাম আর আমি লগ ইনে করতে চাইছি, ঠিক আছে? তোমার এরর, তোমার যা পেজ আছে তার উপরে তুমি ইমপ্লিমেন্ট করবে। আমার পেজ করাটা তো মেন টার্গেট না। লগ ইন ইম্পোর্ট কোনটাই তো তুমি জিনিসটাকে বোঝো। আমি লগ ইনটাকে লেজলি ইম্পোর্ট করতে চাইছি, আর রেজিস্ট্রেশনকেও যখন চাইছি, তাহলে ওপরের এই পার্টটা তো থাকতে পারে না। যে কোনো একভাবে তো ইম্পোর্ট হবে, দুভাবে কি করে আসবে? অ্যাজ ন্যাভিগেট, এটা কোথা থেকে এসছে? ন্যাভিগেট পুরো কমপ্লিটলি আলাদা জিনিস। ব্রাউজারে ওটা কতবার করে ইম্পোর্ট করেছো? গেল, রেজিস্ট নাম দিলাম। এবারে হচ্ছে এইটা তাহলে আর রেজিস্টার কি করে থাকতে পারে? রেজিস্টার তো আগের হিসাবে ছিল, এখন তো আমি ইম্পোর্টের ক্ষেত্রে নাম দিয়েছি রেজিস। রেজিস্টার হলো। এবার দেখি আরেকটা কথা এখানে দেখাচ্ছে। রেজিস্ট্রেশন আমাকে তাহলে ওইটা চেঞ্জ করতে হবে অনেকটা। এখানে কোথাও রেজিস্টার, হ্যাঁ এখানে রেজিস্টার হয়ে আছে। এই পেজটা ফাংশনটার কথা বলছি। না সেটা আমি কিছু বলিনি, আমি বলেছি এটাকে ডাইনামিক্যালি ইম্পোর্ট করে রেজিস ভেরিয়েবলে স্টোর ও করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে সাথে ওর তো মধ্যে কোনো ওটা ছিল। সম্পর্ক নেই। 963 963 এখানেও একটা রেজিস্টার আছে। এত রেজিস্টারের খেলায় আমি খুঁজে পাচ্ছি না কোথায় শেষ কোথায় শুরু। আচ্ছা, এবারে হচ্ছে পাথ নেমগুলো দেখি, স্ল্যাশ লগইন আছে আর রেজিস দিয়ে করলাম, সেখানে স্ল্যাশ আছে। শুরুর পেজটা না করাটাই ভালো, আমি এটাকে ডিফল্ট রাখলাম না। হ্যাঁ থ্রি করা আছে। একটু বেশি টাইম নিয়ে ফেলছি। এলো লোডিং এলো। এবারে এটার ক্ষেত্রে যদি আমি ডাইরেক্ট যাবো কন্ডিশন করা আছে। লোডিং এলো, ওটা তোমার নো থ্রটলিং থাকলেও লগইনেরটায় কাজ করবে, কারণ আমি ওখানে ওকে ফোর্সফুলি স্টপ করিয়ে রেখেছি। কিন্তু এই অবস্থায় থেকে যদি আমি আরইজিতে যাই তাহলে কিন্তু ও কাজ করবে না, তখন এসে চলে গেল, তুমি দেখতে পারবে না। তো এই কারণেই একটা প্রসেস দেখেছি যেখানে স্টার্টিং এ ওটা হচ্ছে, এটা হচ্ছে এইটাই মেন জিনিস, আর এটা হচ্ছে ফোর্সফুলি লোডারটা দেখিয়ে কাজ করতে চাই। অটো টাইমার সেট করে দিয়ে স্লো করানো হচ্ছে। মানে ইম্পোর্টও হচ্ছে লেজিলি, কিন্তু সেটা আফটার 2 সেকেন্ড। আর বাকিদের হলো? হ্যাঁ বলো কি বলছো একটা। আচ্ছা এরপর একটা বলে দাও। বাহ, নেট চলে গেছে, অসাধারণ অসাধারণ। সেই ইন্সপায়ার হয়ে যাচ্ছে। আচ্ছা বাকি আর কারো লেজ লোডিং কি শুরু হয়েছে? সুব্রজিৎ বাড়ি গিয়ে ভালো করে আরেকবার রেকর্ড করে শুনবে আমি লেজ লোডিং বলতে কি বুঝিয়েছি, কিভাবে কাজ করেছি। অ্যান্ড সুব্রজিতের খুব দরকার রাউটিং পুরো পার্টটা রিভিশন করা। একই জিনিস মাল্টিপল টাইম মাল্টিপল নামে ব্যবহার হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা এবার যেটা আসছে সেটা হচ্ছে প্রোটেক্টেড রাউট। প্রোটেক্টেড রাউট হচ্ছে দেখবে কিছু কিছু কম্পোনেন্টের ক্ষেত্রে থাকে উইদাউট লগইন তাদেরকে ভিজিট করা যায় না, কারণ তাদের কোনো সেরকম সেন্সিটিভ ডেটা থাকতে পারে, সেন্সিটিভ কোনো প্রসেস থাকতে পারে, আমার কিছু ডেটা কালেকশনের বিষয় সেক্ষেত্রে থাকতে পারে। যেমন ধরো অ্যাড টু কার্ট করছি, আমি কার প্রোডাক্ট অ্যাডের যেটা কার্টে প্রোডাক্ট রয়েছে সেটা তো
আমি যদি বিক্রি করতে চাই তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমি কি চাইবো যে কে কিনছে তার একটা ইনফরমেশন রাখতে, তো লগ ইন না হওয়া অব্দি তো আমি তাকে আইডেন্টিফাই করতে পারবো না, ওই জন্য সাইন ইন পেজে চলে যায়। বা অনেক সময় অ্যাড টু কার্টে ওখানে বলে যে প্লিজ আগে সাইন ইন করো তারপর তুমি এটাকে নিয়ে কাজ করতে পারবে। তাহলে এই ধরনের কাজগুলোকে কিভাবে করা যায়, প্রোটেকশন দেওয়া। পেমেন্ট গেটওয়ে গুলো সাধারণত যখন থাকে প্রোটেক্টেড রাউট থাকে, তো তার জন্য প্রথম কথা হচ্ছে প্রোটেক্টেড রাউট একটা কনসেপ্ট, ওর আলাদা করে কিন্তু কোনো জিনিস ওভাবে নেই। ইনফ্যাক্ট তোমরা জেসন সার্ভারে প্রোটেক্টেড রাউটটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। আমি তোমাদের অরিজিনাল এপিআই এর ক্ষেত্রে করতে বলবো, কারণ অরিজিনাল এপিআই এর ক্ষেত্রে প্রোটেক্টেড রাউটটা সাধারণত আমরা টোকেন নিয়ে কাজ করি। টোকেন এক্সিস্ট করছে কি করছে না তার উপর ডিপেন্ড করে আমরা বুঝে যাই ও লগ ইন আছে কি নেই। এবার যদিও লগ ইন থেকে থাকে তাহলে তারপর ফার্দার কাজগুলো ওকে দিয়ে আমি করাতে পারবো। তো জেসন সার্ভারটা কিভাবে হবে সেটা পরে আসি, আগে অরিজিনালটাই বলি। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সবার আগে যেটা লাগবে ডোমের, তোমরা প্যারেন্ট চাইল্ড রিলেশনটা বোঝো, একটা কম্পোনেন্টের ভেতরে একটা কম্পোনেন্ট থাকা। যেমন ধরো ডিভ আছে, ডিভের ভেতর প্যারাগ্রাফ আছে, ডিভটা হচ্ছে তোমার প্যারেন্ট আর প্যারাগ্রাফটা হচ্ছে তোমার চাইল্ড। এখানে সেরকম ভাবে কম্পোনেন্টের ক্ষেত্রেও প্যারেন্ট আর চাইল্ডের একটা কনসেপ্ট আসে যে র্যাপ করে রাখছে, যেরকম এখনের ক্ষেত্রে সাসপেন্সটা প্যারেন্ট হিসেবে কাজ করেছিল আর রাউটস এর ভিতরে যারা রয়েছে তারা চাইল্ড হিসেবে কাজ করেছিল। তো এই প্রোটেক্টেড রাউটার ক্ষেত্রে আমি যে প্রসেসটা দিয়ে তোমাদের করাচ্ছি এক্ষেত্রে এই প্যারেন্ট চাইল্ডের কনসেপ্টটাই অ্যাপ্লাই রয়েছে। আমার আলাদা করে একটা কম্পোনেন্ট বানানো আছে, কম্পোনেন্টে চাইল্ডগুলো এক একটা করে ভিজিট হয়, যখন যেটা ক্লিক হয় সেটা চাইল্ডটা ওর কাছে যায়, ও সেটাকে অ্যাজ আউটলেট রিসিভ করে। আউটলেটটা প্রি ডিফাইন্ড, চাইল্ড কোনো রাউটিং পাথকে রিসিভ করার ক্ষেত্রে কাজে লাগে। তারপরে ও চেক করে দেখে টোকেন যদি এক্সিস্ট করে তাহলে ও চাইল্ডটাকে ভিজিট করতে দেয়, না হলে চাইল্ডটা ও আর ভিজিট করতে দেয় না, ও তাহলে ডিরেক্টলি পাঠিয়ে দেয় হচ্ছে লগ ইন পেজে পাঠাতে পারো। আমার ক্ষেত্রে যেরকম এরর পেজটাই পাঠানো আছে, এরর পেজে অ্যাকচুয়ালি আমার লেখা রয়েছে যে ইউ হ্যাভ টু লগ ইন অ্যাট ফার্স্ট। তো সেই কনসেপ্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটাকেই বলছি। আচ্ছা, আর এখানে প্রোটেক্টেড রাউটটা সাধারণত রাউটিং এ রাখলে ভালো। এবার এখানে আমি কোথায় রেখেছিলাম আমার মনে নেই, কোথায় কমন পার্ট কিছুতে রেখেছিলাম, একবার দাঁড়াও দেখে নিচ্ছি। খুঁজে পাচ্ছি না, আমার এখানে করা আছে অথেন্টিকেশনের আন্ডারে, কারণ এটা কাইন্ড অফ অথেন্টিকেশন থিং, বাট তুমি চাইলে এটাকে রাউটিং এ রেখে কাজ করতে পারো এবং তোমার সুবিধা হবে, আমার মতো তো খুঁজতে হবে না। এটা হচ্ছে আমার প্রোটেক্টেড যে রাউটটা বানানো আছে সেই পার্টটা। এখানটায় আমি যেটা নিয়েছি দেখো ক্যাপিটাল এন দিয়ে নেভিগেট নিয়েছি। তোমরা আগে যেটা করেছিলে ওটা হচ্ছে ইউজ নেভিগেট। ইউজ নেভিগেট ইউজ হয় জাভাস্ক্রিপ্ট পার্টে, আর জেএসএক্স পার্টে যখন নেভিগেশন করাতে হয় সেখানে দরকার হয় হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে যে নেভিগেটটা আছে সেটা। দুটোর কাজই তাই, নেভিগেট করানো একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে ফার্দার নিয়ে যাওয়া। তো কিন্তু একটা জিএসএক্স পার্টে ইমপ্লিমেন্ট হয়, একটা জেএস পার্টে হয়। আমার যেহেতু এখানে জিএসএক্স দিয়ে লজিকের কাজটা রয়েছে তাই জন্য আমি ক্যাপিটাল এন দিয়ে নেভিগেটটাকে নিয়েছি। আর আউটলেট যেটা রয়েছে এটা কমপ্লিটলি রিসিভই করে হচ্ছে চাইল্ড রাউটগুলো, দেখো লেখাই আছে রেন্ডার্স দ্য চাইল্ড রাউটস এলিমেন্ট। তো লজিক্যালি আমি যেটা করেছিলাম লগ ইন যেই হয়ে যাচ্ছে টোকেনটাকে সেভ করিয়ে রেখেছিলাম, সেটাকে কালেক্ট করছি। যদি টোকেনটা এক্সিস্টিং হয় তাহলে ওকে চাইল্ড কম্পোনেন্টটাকে ভিজিট করতে দিচ্ছি, আর টোকেনটা যদি এক্সিস্ট না হয় ওকে আমি তখন পাঠিয়ে দিয়েছি হচ্ছে আমার এরর পেজটাতে। এখানে এইটুকুই কাজ। মেন প্রোটেক্টেড রাউট দিয়ে যে র্যাপ আপ করে রাখার কাজটা সেটা আছে রাউটিং পেজে। রাউটিং পেজে রাউটসের আন্ডারে রয়েছে। আমার যেরকম অবভিয়াসলি রেজিস্ট্রেশন লগ ইন কোনোদিনও প্রোটেক্টেড রাউটের আন্ডারে পড়তে পারে না, মানে যার থ্রুতে আমি প্রোটেকশন দেবো তাকেই যদি আমি আটকে দিই তাহলে কোনোদিনও আমার প্রোটেকশন হতেই পারে না, ওটা ঘুরতেই থাকবে। তো আমি এখানে প্রোডাক্টসটাকে দিয়েছি, প্রোফাইল পেজটাকে দিয়েছি, যেগুলো প্রোটেক্টেড রাউট হিসেবে থাকবে। কিছুই না, এগুলোকে র্যাপ করে রেখেছি, জাস্ট এটা দিয়ে র্যাপ করা আছে। এবার তার রেসপেক্টে ডেটা আসলে কাজ করবে। তো আমি ব্রাউজারটায় যাই, যেমন ধরো এখানটা আমার প্রোফাইলটা আছে, আর যদি ক্লিক করি, এখন তো লগ ইন করিনি আমি, তার ফলে ক্লিক করলে পরে ও যাবে না, ওখানে লোডিং দেখাবে। ওটা আমাদের লেজি লোডিং করা আছে তাই লোডিংটা দেখালো, দেখিয়েও বললো ইউ নিড টু লগ ইন অ্যাট ফার্স্ট।
এবার ও লগ ইন পেজে গেল, লগ ইন হয়ে যাওয়ার পর প্রোফাইল পেজে তারপর যদি আমি ভিজিট করার চেষ্টা করি যেতে পারবে। এটা অরিজিনাল এপিআইটা সম্পর্কে যতদূর সম্ভব ছিল। তোমাদের একটা কারো কি মনে আছে অরিজিনাল এপিআই দিয়ে কিছু মানে কি দিয়ে রেজিস্ট্রেশন লগ ইন করেছো? বলো তাহলে। ওটা তো অ্যাক্ট্রেস একাডেমিটা হচ্ছে সাইটের নেই। আমি জিজ্ঞাসা করছি রেজিস্ট্রেশন করা আছে এরকম কোনো ইউজার নেম পাসওয়ার্ডটা বলো তো। কৌশিক একটা ডামি কি একটা ছিল, কি পাসওয়ার্ড? ইমেলটাও লাগবে পাসওয়ার্ডটাও লাগবে, রেজিস্ট্রেশন করানো ছিল অরিজিনাল এপিআই তে। হ্যাঁ বলছি একটা বলো। বিশ্বাস BIS WAS OV ABH হ্যাঁ @gmail.com পাসওয়ার্ড ABH অ্যাকাউন্ট নট ফাউন্ড। আমি কোথাও নোট ডাউনও করে রাখিনি বোধহয়, সবাই তো র্যান্ডম দিয়েছে। ওর জন্য একটা থাকা দরকার। আমি দেখছি আমার বোধহয় একটা করা ছিল সবই দিয়ে। পাসওয়ার্ড বলে দিচ্ছি। পাসওয়ার্ড ভুলে গেছি, বলো। কুমার ঘোষ 1@gmail.com। পাসওয়ার্ড ক্যাপিটাল S সুদীপ হুম? লগ ইন হয়ে গেছে। এবার আসছে, এটা একটু আগে ভিজিট করতে দিচ্ছিল না, এখন এটা কমপ্লিটলি ভিজিট করতে দিচ্ছে, বাকি সব পেজের ক্ষেত্রে কাজ করতে দিচ্ছে। আবারও যদি প্রোফাইল এখন ভিজিট করতে যাই সুন্দর দেখাবে, কিন্তু যেই মুহূর্তে আবার লগ আউট হয়ে যাবে আবার কাজটাও করবে না, আবার তখন বলবে তুমি আগে লগ ইন করো তারপর কাজ করবে। লগ আউট বাটনও রাখতে লগ হবে। আউট হওয়ার পরে ডিফারেন্ট নাম্বার ল্যান্ডিং পেজে ডিফারেন্ট নাম্বার হ্যাঁ দুটো নাম্বার কেন চেঞ্জ হবে? চেঞ্জ তো হবে, শুধু লগ আউট কথাটা দেখা যাবে না, একটাতে লগ আউট কথাটা দেখা যাবে। নেক্সট অপশন ওটা কন্ডিশন দিয়ে হবে, টোকেন প্রেজেন্ট থাকলে একটা দেখাবে, টোকেন প্রেজেন্ট না থাকলে অন্যটা দেখাবে। এই আমার এটা লগ আউটটা কোথায় গেল জানি না তো এবারেই তোমার যদি প্রোটেক্টেড থাকে তাহলে হচ্ছে যতক্ষণ না লগ ইন হবে দেখাবে না, আর যদি প্রোটেক্টেড না থাকে তাহলে সেটার ক্ষেত্রে আলাদাভাবে কাজ করবে। যাক সুদীপ মনে রেখেছে বলে তা ওপেন করতে পারলাম। তাহলে আরেকবার সেটআপটাকে দেখাচ্ছি কিভাবে কাজ করছে, আরেকবার দেখাই। প্রথমে ও রাউটিং পেজে যাচ্ছে, তুমি একটা কোনো পাথে যেই যাচ্ছ, ধরো এই প্রোডাক্টস পাথটাও যদি যাও, সাথে সাথে ও দেখছে এটা প্রোটেক্টেড রাউটস এর আন্ডারে আছে, তো এটা ওর কাছে তখন চাইল্ড হয়ে যাচ্ছে, এটা ওর আউটলেট, ও সেটাকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে প্রোটেক্টেড রাউটস এর কাছে, কারণ ও প্যারেন্ট। প্রোটেক্টেড রাউটস এ গিয়ে ও কি করছে, ও আগে দেখছে ও টোকেন কালেক্ট করতে পারছে নাকি পারছে না। যদিও টোকেন কালেক্ট করতে পারে, মানে লগ ইন করা আছে, টোকেন পেয়ে গেছে, তাহলে ও তখন তোমাকে কি করছে, ও তোমাকে আউটলেট মানে যে চাইল্ড যাকে তুমি দেখতে চেয়েছিলে প্রোডাক্ট পেজটা ওকে বা প্রোফাইল পেজটা তোমাকে দেখতে দিচ্ছে, কিন্তু ও দেখলো টোকেন নেই, তাহলে ও তোমাকে এরর পেজে পাঠাচ্ছে, আর আমার এরর পেজেই ওই মেসেজটা লেখা আছে ইউ হ্যাভ টু লগ ইন অ্যাট ফার্স্ট। তখন ও ডিরেক্টলি লগ ইন করছে, লগ ইন করার পর আমার লগ ইনের পরে তো আবার প্রোফাইলেই যাচ্ছে, সেখানে প্রপারলি এটা আবার কাজ করছে। এই এটাকে ইমপ্লিমেন্ট করে দেখো, ততক্ষণ আমি সুদীপের প্রবলেমটা দেখি। দরকার হলে তোমরা আরেকবার রেজিস্ট্রেশন করে নাও, বাট এবারে এমন রেজিস্ট্রেশন করো কোথাও একটা এখানে রিডমি ফাইলটাতে লিখে রেখে দাও কি দিয়ে রেজিস্ট্রেশন করছো, আর কিছুই নেই। এবার সুদীপের প্রবলেমটা আমি দেখি। রেজিস্ট্রেশন বানিয়েছি। এটা হচ্ছে
সব ঠিকঠাক চলছিল, এই রোহিত সাবমিট করলে পুরো ডেটাবেসে যাচ্ছিল। এবার এটা আমি screenshot নিয়ে ইমেলের ফোনটা ব্যাপারটা চালানো আছে, ওটা বন্ধ করে দিয়েছেন যে এটা তখন তো থাউজেন্ডে চলে যাবে, 2000 আছে। তোমার বেসি ওয়ার্ডে কত লেখা আছে? এখানে না, তোমার ফোল্ডারে এপিআই ফোল্ডারে বেসি ওয়ার্ডে কত লেখা আছে? কনফিউশন দিয়েছি, কনফিউশন দেওয়ার পর কনফিউশন কাজ করছে না, তো এটা সাবমিট করে দিলাম। জি। ওটা ফিক্স ইমেলটা আমরা আগে ইউজ করছি। এইটা দিয়ে ওই কাজটা কি করে হবে? এটা তো তোমার হচ্ছে যখন টাইপ করছে তখনই ভ্যালিডেশন। আর আমি যেটা বলেছি সেটা হচ্ছে ওর কাছে ইমেলে চলে আসার পরে মানে এই যেটা তোমার সাবমিটের এখানে করতে বলেছি। তোমার অনচেঞ্জ রেসপেক্টে কাজ করছে। অনচেঞ্জ রেসপেক্টে তো প্রত্যেকটা ধাপে ধাপে ওটা চেক করে উঠতে পারবে না, টোটাল জিনিসটাও পাবে, তারপর তো বলবে যে ওটা না পেলেও এটা তোমার ইনপুট ফিল্ডে ঠিকঠাক ফরম্যাট দিয়ে দিচ্ছি না, তার জন্য এটা বলেছি এই কাজটাই হবে তোমার সাবমিট হলো, কিন্তু ফাইল করে আবার দেবে। আনার পরে তুমি যে ধরো আইটেম হওয়ার কথা ইউজার ক্ষেত্রে আইটেম এটা কাটাও প্লিজ, এটা ডেভেলপমেন্টের দিকে এফেক্ট করবে। তুমি যখন পেজ এখন যে কালেক্ট করছো আর এক্সিস্টিং এর সাথে কোথাও ম্যাচ করছে কিনা সেটা দেখো, যদি ম্যাচ করে যায় তখন তুমি জানাও যে আদারওয়াইজ এখানে ওটাকে চেঞ্জ করে তাহলে বন্ধ করো। কাজ হয়ে গেছে? এটা তো অরিজিনাল এপিআই কাজ, সেটাও তোমার কোনো নেই, প্রজেক্টটা নেই। প্রজেক্টটা নেই। রোহিত 2 ঘন্টায় চলে অরিজিনাল যাবে। ওপে extra কাজ এটা করে সেটা সেটা দিয়ে চলছে সেটা একটা ইমপ্লিমেন্ট করে বলতে আর কি বলবো, যাও প্রজেক্ট আমি একে পরে নেওয়া লাগে একটু যাও যাও আর কি বলবো। তোমার শুভ প্রজেক্ট কি করছো না তোমাদেরও প্রজেক্টটা নেই? ম্যাম বাইবেলের জন্য কিছু নোটস আছে আপনার কাছে প্রিপেয়ার দিলে বেটার হতো, করে নোটস বানানো হয়ে গেছে। ওরকম করে নোটস কিছু নেই আমার কাছে, আমি ওই অফিসিয়াল সাইটই পড়তে বলবো। আর হয়তো খুব বেশি হলে তোমাকে বলতে পারি গিটহাবে কিছু সাইটস থাকে যেখান থেকে ভাইবা কিছু পড়া যায়, সেগুলো পড়তে পারো। খাতা পেনের সাথে সম্পর্ক চলে গেছে। আমি রেকর্ডটাকে স্টপ করিয়ে দিলাম, হ্যাঁ।